করব? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ক্লাইমেট ইম্প্যাক্টস অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ ভার্চুয়াল সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকের আলোচনায় অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জনাব জুবায়ের আল মাহমুদ পিএইচডি, স্যার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে কর্মরত আছেন। উপস্থিত আছেন ডক্টর সুমাইয়া মামুন ম্যাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আমাদের সাথে আরো যুক্ত আছেন নাজমুন নাহার সুমাইয়া ম্যাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন জনাব শাহনওয়ার সাইদ শাহিন স্যার, ডেপুটি সিটি এডিটর, বণিক বার্তা এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ এগ্রিকালচার জার্নালিস্ট ফোরামের। সেশনটি সঞ্চালনায় আছি আমি আফসানা পারভিন মিম এবং অর্পণ বড়াল, স্টুডেন্ট অফ বিবিএ ইন এগ্রি বিজনেস, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মেম্বার অফ বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটি। সম্মানিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সেশনে সংযুক্ত হবার জন্য। আলোচনার প্রথমেই চলে যাচ্ছি আজকের সেশনের কিনোট স্পিকার স্যার জনাব জুবায়ের আল মাহমুদ পিএইচডি। স্যার, আজকের আলোচনার বিষয় ছিল ক্লাইমেট ইম্প্যাক্টস অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ। স্যারকে অনুরোধ করব এই বিষয়ে আপনার বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আফসানা পারভিন মিম, এই সেশনে আমাকে অতিথি হিসাবে কিনোট স্পিকার হিসেবে রাখার জন্য। তো আমি এই ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মেইনলি আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টে আমরা এখানে আলোচনা করব আর কি। তো সেটা একটু স্লাইডের মাধ্যমে আমি যাব, তাতে একটু সুবিধা হবে আর কি ব্যাখ্যা করতে। ক্লাইমেট ইম্প্যাক্টস অন এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তায় জলবায়ুর প্রভাব। আমরা সকলেই জানি যে আসলে কৃষি পুরোটাই আসলে আবহাওয়া এবং জলবায়ু নির্ভর, এবং আবহাওয়া বলতে আমরা যে জিনিসগুলি জানি যে দৈনন্দিন মানে স্বল্প সময়ের জন্য আর কি, অল্প সময়ের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই ফ্যাক্টর গুলির আসলে অবস্থাটা কি সেটাই হলো আসলে আবহাওয়াকে মেনশন করে। আর অন্যদিকে জলবায়ু হলো যে আবহাওয়ার দীর্ঘদিনের এভারেজ বা গড় যেটাকে বলা হয়, তো সেটা। তো এখন আবহাওয়ার পরিবর্তন হইলে আস্তে আস্তে সেটা হলো যে জলবায়ুর উপরে একটা প্রভাব ফেলবে। তো বাংলাদেশের কৃষিতে আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব এটা সব সারা পৃথিবীতেই, মানে প্রত্যেকটা কৃষি গড়ে উঠে আসলে জলবায়ুর উপর নির্ভর করে। কোন এলাকায় কি ধরনের কৃষি আমরা ব্যবস্থা করতে পারবো সেটা নির্ভর করে জলবায়ুর উপরে। এখন আমরা আসলে এই বর্তমানে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে পৃথিবী আগাচ্ছে, স্বাভাবিকভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তিত জলবায়ুতে আসলে কৃষিতে কিরকম প্রভাব ফেলছে, কৃষি কিরকম হওয়া উচিত, এতে খাদ্য নিরাপত্তার উপরে কি ধরনের প্রভাব পড়তেছে, সেই জিনিসগুলি হয়তো আজকে একটু আলোচনা করব। তো আমরা আসি আসলে জলবায়ুর পরিবর্তন, এই জিনিসটা একটু দেখি যে আসলে জলবায়ুর পরিবর্তন হলো আসলে এই অলরেডি মেনশন করেছি, কোন জায়গায় গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী অর্থপূর্ণ পরিবর্তন। আসলে পরিবর্তনটা হবে অর্থপূর্ণ, যার ব্যক্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে। আর জলবায়ুর পরিবর্তন বিভিন্ন নিয়ামকের উপর নির্ভরশীল, সেটা কিছু জৈব প্রক্রিয়া আছে, কিছু সৌর বিকিরণের বিষয় আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিষয় আছে, ভূতাত্ত্বিক প্লেট টেকটোনিক্সের বিষয় আছে। কিন্তু আমরা বর্তমানে যে আসলে জলবায়ুর পরিবর্তন যেটাকে আমরা বুঝি, সেটা আসলে আমাদের মানে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মানে মনুষ্য সৃষ্ট কারণে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো সেই জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুর চাপ, বাতাস ইত্যাদি পরিবর্তিত হচ্ছে। তো এখন আসলে এই আমাদের আসতে হবে আসলে কেন এই মানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো পৃথিবীর জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো জনসংখ্যা বৃদ্ধির কারণে
এই বাড়তি জনসংখ্যাকে আসলে আমাদেরকে যদি আমাদের সাপোর্ট দিতে হয়, তো আমাদের আমাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বাড়াতে হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আগাতে হচ্ছে। পাশাপাশি আমাদের যে জিনিসটা করতে হচ্ছে সেটা হলো আমাদের প্রচুর পরিমাণে গাছ বনাঞ্চল সেগুলি কেটে ফেলতে হচ্ছে। তো এই কেটে ফেললে যে জিনিসটা হয় সেটা হলো যে আসলে আমাদের যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে, কারণ কার্বন ডাই অক্সাইডের মেইন যে সিঙ্ক গাছ সেটাকে আমরা কেটে ফেলতেছি। তো কেটে ফেললে স্বাভাবিকভাবেই সেটা এই ইসের উপরে কার্বন ডাই অক্সাইডের, এবং একটা গবেষণায় দেখা গেছে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন ভাবে ইয়ে করে যে এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 413 ppm একটা সোর্স থেকে নেওয়া। তো এই 413 ppm যেটা কিনা 100-200 বছর আগে সেটার পরিমাণ ছিল 300-র কাছাকাছি। তো এই যে পরিমাণটা বাড়লো সেটা আলটিমেটলি পৃথিবীর টেম্পারেচার বাড়াচ্ছে। তো টেম্পারেচার বাড়ানোর কারণে মেনলি যে জিনিসগুলি হচ্ছে সেটা হলো যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, মানে এই যে মেরু অঞ্চলের যে বরফ আছে সেগুলি বরফগুলি গলে যাচ্ছে। আমি একটু সরি যে আসলে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে স্লাইডটা আগাচ্ছে না, একটু সময় নিচ্ছে অর্পণ। Sure, sir. No problem, sir. আচ্ছা, আমি স্লাইড শেয়ার না করে আমি এভাবেই আগাচ্ছি আর কি, তাইলে সুবিধা হবে, মানে কম্পিউটার নিতে পারছে না লোড কোনো কারণে। আচ্ছা, তো সেক্ষেত্রে পপুলেশন গ্রোথ যেহেতু বেড়ে যাচ্ছে, আলটিমেটলি পৃথিবীর টেম্পারেচার এইভাবে বাড়তেছে, মানে আমরা অলরেডি বলেছি সেই কথাগুলি। এর পরবর্তীতে আসলে ওইটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, আরো অন্যান্য গ্রিন হাউস গ্যাস আছে। সেই গ্রিন হাউস গ্যাসগুলি যেহেতু পৃথিবীর টেম্পারেচার বাড়াচ্ছে, তো গরমের সময়টা আরো গরম হচ্ছে, আর স্বাভাবিকভাবেই বরফ গলে যাচ্ছে। এটার কনসিকুয়েন্স গুলি যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এই জলবায়ু পরিবর্তনের প্রভাব, আমরা বিভিন্ন জায়গায় খরা দেখতে পাচ্ছি, ড্রাউট কন্ডিশন দেখতে পাচ্ছি, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন হচ্ছে, আবার ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের মেগা সাইক্লোন সেগুলির পরিমাণ বাড়তেছে, লবণাক্ততা আসতেছে জমিতে, বিভিন্ন শহর তলায় যাওয়ার হুমকিতে আছে। পাশাপাশি আমাদের যেটা হলো জৈব বৈচিত্র্য, আমাদের জৈব বৈচিত্র্য মানে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। তো ফলশ্রুতিতে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের মানে বাংলাদেশের জলবায়ুতেও এটার একটা ইম্প্যাক্ট করতেছে। মানে আমরা তো ওভারঅল পৃথিবীর জলবায়ুর কথা বললাম যে অনিয়মিত এবং অসময়ে বৃষ্টি হচ্ছে, কম সময়ে অধিক পরিমাণে বৃষ্টি, এবং এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, ভূমিধস হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে, শুকনো মৌসুমে কম বৃষ্টিপাত হচ্ছে, আবার উত্তরাঞ্চলে এই জন্য খরার সৃষ্টি হচ্ছে, আর বন্যার পরিমাণ এবং তীব্রতা এটাও বেড়ে যাচ্ছে, এবং বন্যা কখনো কখনো দীর্ঘায়িত হচ্ছে অনেক। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ফ্লাশ ফ্লাড হচ্ছে, মানে হঠাৎ করে বন্যা হচ্ছে। অতিরিক্ত ঠান্ডা এবং গরম, এটা উপকূলীয় এলাকার লবণাক্ততা জমির পরিমাণ বেড়ে দিচ্ছে। আর নদীর তীরবৃত্ত এলাকায় ভাঙন সৃষ্টি হচ্ছে, ভূমিক্ষয়, বা যার ফলে হলো যে সেচ খরচ বৃদ্ধি পাচ্ছে, আবার সুপেয় পানি যেটা সেই পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের যে বাংলাদেশের এই সমস্যাটা সবচেয়ে বেশি পড়ে। এরপরে যেটা হলো যে আসলে এই শীতের ব্যাপ্তিটাও আমাদের কমে যাচ্ছে, ডিউরেশন। যেহেতু আমাদের ক্রপ নিয়ে চিন্তা ভাবনা যে আসলে একটা ক্রপ করতে হলে শীতের একটা নির্দিষ্ট ডিউরেশন প্রয়োজন, সেই ডিউরেশন কমে গেলে আমরা এই ক্রপটাকে এখানে দিতে পারতেছি না। তো তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক ফসলের উৎপাদন কমে যাচ্ছে, মানে আগাছা, রোগবালাই, পোকামাকড় আক্রমণ বেড়ে যাচ্ছে। অঞ্চল ভেদে সেচের মাধ্যমে আবাদকৃত ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে, যার কারণ তাপমাত্রা বৃদ্ধি এবং মাটিতে পানির সহজলভ্যতার পরিবর্তন। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে এই অবস্থায় আমরা আসলে বাংলাদেশের কৃষিতে এই জলবায়ু পরিবর্তন মানে কিভাবে ইফেক্ট করতেছে, আমরা যদি আলাদা আলাদা ভাবে আসি, প্রথমে আসি যে তাপমাত্রার প্রভাব। তো তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা শস্যের সার্বিক বৃদ্ধি সাধনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমরা জানি।
আমরা জানি যে নির্দিষ্ট ফসলগুলি, আমরা বাংলাদেশের মৌসুমগুলিকে সাধারণত বড় দুইটা ভাগে ভাগ করা হয়, রবি শস্য আর হলো খরিফ শস্য। তো এই রবি শস্য এবং খরিফ শস্যের ফসলগুলি একটা নির্দিষ্ট তাপমাত্রা স্পেসিফিক থাকে, যেহেতু জলবায়ু আমাদের এগ্রিকালচার প্যাটার্নটাকে আমরা এভাবেই রাখতেছি। তো এখন এই যে ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে এরকম দেখা গেছে যে অতিরিক্ত যে তাপ, লেটুস গাছ এবং পালং শাক এগুলি দ্রুত ফুল উৎপন্ন করতেছে। তো আমাদের লেটুস এবং পালং শাক যদি ফুল উৎপাদন করে, সেটা তো আমাদের জন্য অবশ্যই এগ্রিকালচারাল এটা মানে মার্কেটে ডিমান্ড থাকবে না, ভালো আমরা দাম পাবো না। আবার গোল আলু, মিষ্টি আলু, গাজর, মূলা, শালগম ইত্যাদিতে অতিরিক্ত তাপে শর্করা সঞ্চয়ের পরিমাণ কম হয়, এবং সেই শর্করা সঞ্চয়ের পরিমাণ যখন কম হয়, স্বাভাবিকভাবেই হলো যে ফলন কমে যায়। এবং তাপমাত্রা কম বেশি হলে গাজরের যে ক্যারোটিন আছে, যেটা মেইনলি হলো গাজরের জন্য, সেই গাজরের ক্যারোটিনটাও আসলে এই পরিমাণটা কমে যায় এবং গাজরের রং নষ্ট হয়ে যায়। এবং ফসল এই আমাদের যে অন্যান্য ধান অথবা জব, সরিষা, ছোলা, মটর, মানে মেজর যে আমাদের ক্রপস গুলি আছে, সেইগুলিও দেখা যাচ্ছে যে টেম্পারেচার নির্ভরশীল। তো এই টেম্পারেচার নির্ভরশীল থাকার কারণে তাদের ফুল ধারণ, এরপরে হলো যে ফ্লাওয়ারিং এর জন্য যে নির্দিষ্ট তাপমাত্রার দরকার, সেই তাপমাত্রাটা পাচ্ছে না বা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, যার ফলগুলিতে মানে ফ্লাওয়ার অ্যাবর্শন হচ্ছে, ফ্রুটিং হচ্ছে না, ফ্রুট ড্রপ আউট হচ্ছে। তো এই জিনিসগুলি হয় আর কি তাপমাত্রার প্রভাবের কারণে। অর্থাৎ এগ্রিকালচার মাঠ ফসলের সর্বাধিক বৃদ্ধি এবং উৎপাদনের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে, কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য আসলে এই তাপমাত্রাটা আমরা পাচ্ছি না। এটা একটা বিষয়। এরপরে আসতেছে যে তাপমাত্রার পরে যে জিনিসটা আসে, সেটা হলো যে এই আমাদের বৃষ্টিপাতের কি প্রভাবটা এখানে আছে। তো গাছের আসলে বৃদ্ধির জন্য আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো আসলে ময়েশ্চার। মাটিতে ময়েশ্চার বিভিন্ন ভাবে আসে। সেটা হলো ন্যাচারাল যেটা ময়েশ্চার মাটিতে থাকেই, এবং বাড়তি যখন ফসলের জন্য অ্যাড হয় বৃষ্টিপাতের মাধ্যমে অথবা আমরা ইরিগেশনের মাধ্যমে সেটা সাপোর্ট দিই। কিন্তু এই সাপোর্ট দিতে যে জিনিসটা হচ্ছে, সেটা হলো যে আমরা অলরেডি মেনশন করেছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বা যখন আসার কথা তখন আসতেছে না। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের ক্লাইমেটকে চিন্তা করি, আমাদের ক্লাইমেটিক এরিয়াটাকে চিন্তা করে আমরা আমাদের বাংলাদেশের এই এগ্রিকালচারাল যে ক্রপস গুলি করবো, সেটার প্যাটার্নটা ঠিক করে নিই। তো এখন এই প্যাটার্নে যদি আমরা এমন একটা ফসল রাখি যেটা হলো যে হয়তো অধিক বৃষ্টিপাত একটা নির্দিষ্ট সময়ে তার দরকার, কিন্তু এখন ওই বৃষ্টিপাতটা হয়তো ওই সময় হচ্ছে না, তো এইভাবে হলো যে বৃষ্টিপাতের একটা প্রভাব পড়তেছে এগ্রিকালচারের মধ্যে। তারপরে ফসলের উপর আলোর প্রভাব, স্বাভাবিকভাবে যখন এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের, মানে আমরা বলতেছি যে আলোর ইন্টেন্সিটি হয় বেড়ে যাচ্ছে, নয় কমে যাচ্ছে, যে কোনো একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। তো সেটা হলো যে আমাদের সালোকসংশ্লেষণে একটা প্রভাব ফেলতেছে। পাশাপাশি উদ্ভিদের যে বিভিন্ন ধরনের জৈবনিক অন্যান্য প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলিকেও ব্যাহত করতেছে। তো সেটা একটা বিরূপ প্রতিক্রিয়া, ফসলের উৎপাদন কমিয়ে দেয়। আর এরপরে আমরা যদি যাই, বৃষ্টিপাতের পরে জমির উর্বরতা হ্রাস করতেছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে যে জমির যে উর্বরতা, স্বাভাবিকভাবে এখানে অনেক কিছু আছে। আমাদের অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির কথা বলেছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে গেলে অনেক কিছু আমরা ডাম্প করে দিচ্ছি নদীতে, মাটিতে, সেগুলো জমির উর্বরতা হ্রাস করতেছে। এরপর শুধু এগ্রিকালচার বলতে আমরা শুধু ক্রপস না, আমাদের এই জায়গায় লাইভস্টক আছে, পশু পাখি আছে। তো তাদের উপরেও জলবায়ুর একটা প্রভাব রয়ে গেছে। কারণ আমরা এই জানি যে গবাদি পশু এবং পাখির উপরে বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় বায়ুমণ্ডলের বেশি হলে দৈহিক বৃদ্ধি, খাদ্য গ্রহণ, প্রজনন, দুধ উৎপাদন এগুলি ব্যাহত হয়। তো এবং শীতকালে তাপমাত্রা অত্যধিক কমে গেলে গরুর যে আমরা জানি খোরা রোগটা বৃদ্ধি পায়। এরপর হলো বিভিন্ন নিউমোনিয়া, ডায়রিয়া, এরপরে তরকা, গলা ফোলা, এই রোগগুলি বৃদ্ধি পায়। তো দেখা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জে আসলে গবাদি পশু এবং পাখির উপরেও বড় ধরনের একটা প্রভাব রয়েছে। এরপর আমরা দেখি যে আসলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন। এখন এই বাংলাদেশের আমরা জানি যে আমরা ওই বাংলাদেশে অলরেডি ধান উৎপাদন বা গম উৎপাদন, মানে বিশেষ করে খাদ্য শস্য যেগুলি, সেগুলি আমরা এই মানে মোটামুটি যা উৎপাদন করি আমাদের সেই পরিমাণ দরকার বা তার চেয়ে বেশি আমাদের থাকে। কখনো কখনো ন্যাচারাল হ্যাজার্ড আসলে হয়তো আমাদেরকে বিভিন্ন দেশ থেকে আনতে হয়, বাট আমাদের উদ্ধৃতই আছে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে 2045 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায় প্রায় 22.5 কোটির মতো হবে আর কি।
তো এই বাড়তি জনগোষ্ঠীর জন্য খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য একটা কিন্তু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটিকে আমরা যদি মোকাবেলা করতে চাই তা আসলে এই আমাদের কি করতে হবে। আরেকটা গবেষণায় দেখা গেছে যে 2030 সালে বাংলাদেশের গরমকালের তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে এখন যা আছে, এবং শীতকালে তা 1.3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। মানে দুই দিক দিয়ে এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, একদিকে হলো টেম্পারেচার বাড়ছে আর একদিকে কমছে। শীতকালে অনেক কমে যাবে, গরমকালে অনেক বাড়বে, এবং গরমকালে বৃষ্টিপাত বাড়বে প্রায় 11 ভাগ, শীতকালে সেটা কমে যাবে 3 ভাগ। শীতকালে এমনিতে আমাদের এই অনেক ফসলের জন্য দেখা যাচ্ছে ইরিগেশন প্রয়োজন পড়ে, ন্যাচারাল ইরিগেশন থাকলে ভালো হয়, আবার কিছু কিছু ফসলের জন্য বৃষ্টিপাত খারাপও। তো গরমকালে বাষ্পবন বাড়বে, মানে এই জিনিসগুলি যখন আসলে হ্যাম্পার করবে তখন আলটিমেটলি আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে। কারণ আমাদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের বিভিন্ন ফসল আমরা একটা সময় হয়তো যে দেখা যাচ্ছে যদি আমরা নতুন নতুন ভ্যারাইটি রিলিজ না করি, একটা সময় দেখা যাচ্ছে গম উৎপাদন বাংলাদেশে কঠিন হয়ে পড়বে, কারণ আমাদের শীতের ডিউরেশন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো এখন আমাদের এই যেহেতু খাদ্য নিরাপত্তা একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াইছে এখন এই জলবায়ু পরিবর্তনে, এই পরিবর্তিত জলবায়ু ব্যবস্থায়, তো আমাদের কিছু করণীয় থাকা উচিত যে আসলে আমরা কি করতে পারি। তো সেক্ষেত্রে অঞ্চল বিশেষ ব্যবহার উপযোগী বিজ্ঞানসম্মত অভিযোজন কৌশলেই হবে আসলে জলবায়ু পরিবর্তন বা জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা যদি আমরা পেতে চাই, সেটাই হলো সবচেয়ে ভালো। এবং সময় উপযোগী কৃষি উপকরণ ব্যবহার করতে হবে, নিরবিচ্ছিন্ন মনিটরিং আমাদের প্রয়োজন। এবং আমরা জানি যে এগ্রিকালচার আমাদের অ্যাক্টিভিটি, যে আমরা যে প্লাউইং করতেছি সেতে হলো যে কার্বন মিথেন গ্যাসের পরিমাণ বাড়ায় দিচ্ছি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিচ্ছি। এগ্রিকালচার নিজেই কন্ট্রিবিউট করে প্রায় 1/3 এই ক্লাইমেট চেঞ্জের জন্য। রক্ষণশীল কৃষি মানে কনজারভেশন এগ্রিকালচারের দিকে, আমাদের জিরো টিলেজের দিকে আগায় যেতে হবে, যে আমরা মিনিমাম টিলেজ করে যাতে আমরা ফসল প্রোডাকশন করতে পারি। এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার যে সকল প্র্যাকটিস আছে, কৃষি বনায়নের মাধ্যমে আমরা পরিবেশগত এবং আর্থসামাজিক ব্যাপক উন্নয়ন করতে পারি। কৃষি বনায়ন মাটির ক্ষয় রোধ করে, এরপর মাটির জৈব পদার্থ ভৌতিক গুণাগুণ নিয়ন্ত্রণ করে, মাটির গভীর স্তর থেকে খাদ্য পুষ্টি শোষণ এবং পুষ্টি চক্রকে উন্নয়নের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করে। বহুবর্ষী ফসল উদ্ভিদে মাল্টি টায়ার ক্রপিং সিস্টেম অথবা আন্তঃফসল ব্যবস্থাপনার দিকে আমরা আগাইতে পারি। তো এই জিনিসগুলি আমাদের মূলত মানে কয়েকটা গবেষণা থেকে বা বিভিন্ন আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলি কাজ চালায় যাচ্ছে, আমাদের ডিই কাজ চালায় যাচ্ছে আসলে এই পরিবর্তিত জলবায়ু ব্যবস্থায় আমরা কি করতে পারি, মানে আমাদের ফসল উৎপাদন খাদ্য নিরাপত্তা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে কি করতে পারি। তো সেক্ষেত্রে আরো বিষয় হলো মাটির স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো, ইনসিটু আর্দ্রতা সংরক্ষণ যেটাকে বলে, পানি ব্যবহারের জন্য সংগ্রহ করা। আমরা জানি যে বিভিন্ন জায়গায়, যে দক্ষিণাঞ্চলের কথা বললাম, এরপর বন্যা প্রবণ এরিয়ার কথা বললাম, তো এই সকল জায়গায় হলো যে জায়গায় পানি কম সেদিকে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থায় যেতে হবে, পানি সাশ্রয় করতে হবে। আবার এই খরা তাপ, যেহেতু এই জিনিসগুলির কথা আমরা বলতেছি, এই সহিষ্ণু জাত উদ্ভাবন করতে হবে। অলরেডি অনেক জাত উদ্ভাবন হয়েছে, আরো আমাদের জাত উদ্ভাবনের দিকে আগাইতে হবে। যেসব অঞ্চলে আগাম খরা অথবা হিট তাপ আসে সেগুলিতে আগাম রবি ফসল আবাদ করতে হবে। পানি সাশ্রয়ী ধান চাষ পদ্ধতি, যেমন যেটাকে আমরা বলি এসআরআই, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, এগুলি করতে হবে। সরাসরি বপন বা উদ্যান ফসলে ফিউমিগেশনের মাধ্যমে কষা ব্যবস্থাপনা, এই জিনিসও আমরা করতে পারি। এরপর অঞ্চল বিশেষ আমরা আন্তঃফসল চাষ ইত্যাদি ভালোভাবে পরিকৃত জলবায়ু পরিবর্তনের উপযোগী কৃষি ব্যবস্থাপনায় আমরা আগাইতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা গ্রামীণ খামার লেভেল জলবায়ু সুসামঞ্জস্য কৃষি সিস্টেমের প্রধান উপাদানগুলোর কথা এখানে বলা আছে, যে ওয়াটার স্মার্ট মানে বৃষ্টির পানি সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার, পানির সামাজিক ব্যবস্থাপনা। কার্বন স্মার্ট প্রচলিত কর্ষণ পদ্ধতি, এই যে আমি অলরেডি মেনশন করেছি যে কার্বন স্মার্ট এগ্রিকালচারের দিকে আগাইতে হবে। নাইট্রোজেন স্মার্ট পুষ্টি ব্যবস্থাপনা, যুক্তিসঙ্গত হারে সার ব্যবহার এবং আন্তঃফসল হিসেবে লিগিউম জাতীয় শস্য আবাদ করতে হবে। এরপর এনার্জি স্মার্ট এগ্রিকালচারের দিকে আগাইতে হবে, যেখানে জৈব জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম কর্ষণ। এবং নলেজ স্মার্ট, যে কৃষক শিক্ষা পদ্ধতি, অভিযোজন টেকনোলজির মাধ্যমে কৃষি নেটওয়ার্ক, বীজ, গোখাদ্য ব্যাগ, কিচেন গার্ডেন, বসত বাড়ি, এই জিনিসগুলি আমাদের আসলে করতে হবে। তো এখন বিগত 100 বছরে আমাদের দেশের উপর দিয়ে প্রায় 58টার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, 50 বছরে হয়েছে প্রায় 53টির মতো বন্যা, বড় বড় বন্যা আর কি।
তার মধ্যে 6টি ছিল মহাপ্লাবন। আমি বাংলাদেশের কথাই বলছি যে 153 বছরে হয়েছে 20টি বড় ধরনের ভূমিকম্প, এবং 1960 সাল থেকে 2000 পর্যন্ত, 1997 সাল পর্যন্ত ছোট বড় অনেক ধরনের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী হয়েছে, যার পরিমাণ প্রায় 200-র কাছাকাছি। তো এর মাঝে 15টা ছিল ভয়ানক। এই জিনিসগুলি আসলে যেটা করেছে, আমাদের ফসলের ক্ষতি করেছে। আর ফসলের ক্ষতি মানেই হলো যে আমার খাদ্য নিরাপত্তায় সংকট তৈরি করবে। এই এবং একটা তথ্য, 1974 সালের বন্যা যেটা হয়েছিল, তাই $325.9 মিলিয়ন ক্ষতি হয়েছিল আসলে। এবং 2004 সালের বন্যায় আউশ এবং আমন ফসলেরই ক্ষতি হয়েছিল $435.89 মিলিয়ন। এবং আমরা জানি যে প্রলয়ঙ্করী একটা আমাদের ঘূর্ণিঝড় গিয়েছে 2007 সালে, সিডর। এই সিডর তার গতিপথের উপকূলের প্রায় 1,86,883 হেক্টর ফসলি জমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে এবং আংশিকভাবে ক্ষতি করে 4,98,645। মানে এই পরিসংখ্যানগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের এই পরিবর্তিত জলবায়ুতে আমাদের এগ্রিকালচার কতটুকু হুমকি মুখে, এবং এই হুমকি থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে আমাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের দিকে আগাইতে হবে। এবং এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার গুলি হলো এইগুলি, এবং আমাদের ব্রিডিং প্রসেসে আমাদের নতুন নতুন ভ্যারাইটি রিলিজ করতে হবে, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনোলজি, যে টেকনোলজি গুলি আমাদের জন্য সহায়ক হবে, সেই সহায়ক টেকনোলজি কৃষি যদি আমরা করি, তাইলেই কেবলমাত্র খাদ্য নিরাপদ আমাদের, মানে আমরা জানি যে খাদ্য নিরাপত্তা এটা একটা সিম্পল ওয়ার্ড না, এটা 1 বছর 2 বছরের না, এটা একটা সাস্টেইনেবল ফুড সিকিউরিটি নিশ্চিত। যখন পর্যন্ত সাস্টেইনেবল ফুড নিশ্চিত যখন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খাদ্য নিরাপত্তা বলবো। খাদ্য নিরাপত্তার সাথেই সাস্টেইনেবল কথাটা আছে। তো এই হলো মানে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের প্রভাব, আর এবং মানে আমাদের করণীয় কি সেই বিষয়ে মানে আমার আলোচনা। তো আমি আবার সরি বলে নিচ্ছি, আসলে টেকনিক্যাল সমস্যার কারণে আমার ল্যাপটপে আমার মাঝে একবার ব্রেক নিতে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার সার্বিকভাবে আজকের বিষয়টি তুলে ধরার জন্য। আলোচনার এ পর্যায়ে চলে যাচ্ছি ডক্টর সুমাইয়া মামুন ম্যামের কাছে। ম্যাম, আমরা জানি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে খাদ্য ও কৃষি বদলাবে, তেমনি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী 50 বছরে ধানের উৎপাদন 1 দশমাংশ কমবে, বিলুপ্ত হবে মাছের 20% প্রজাতি। তাহলে কি অদূর ভবিষ্যতে বাংলাদেশ স্থায়ী খাদ্য সংকটে পড়তে যাচ্ছে? এই বিষয়ে জানতে চাচ্ছি ম্যাম আপনার কাছে। ধন্যবাদ। সরি ইন্টারাপশনের জন্য ম্যাম। স্যার আপনি যদি স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে পারেন। অফ করতেছি। ধন্যবাদ স্যার। সরি ম্যাম ইন্টারাপশনের জন্য। ইটস ওকে, ঠিক আছে। ম্যাডাম আপনি একটু আগান, আমি চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, আপনি করেন, আমি বলছি, নো প্রবলেম, টেক ইউর টাইম। ওকে। টাচপ্যাডটা হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তো সমস্যা হচ্ছে আর কি। ম্যাডাম আপনার যদি মানে স্ক্রিন শেয়ারের বিষয়টা না থাকে, আপনি আগাইতে থাকেন, আমি এর মাঝে করছি। আচ্ছা ঠিক আছে, আমার আসলে কোনো প্রেজেন্টেশন না, আমি এমনি ডিসকাস করছি। তো প্রথমেই থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আসলে ক্লাইমেট চেঞ্জ এর কারণে আমাদের যে ফুড সিকিউরিটি বা আমাদের যে কোনো ধরনের যে খাদ্য সংকট, সেটা কিন্তু এখন দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে, এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের স্টেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে যে খাদ্য সংকট দেখা দিবে, বা আমাদের যে বিভিন্ন মাছের প্রজাতি বা ধানের প্রজাতি বা সবজির প্রজাতি, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাও
সত্যি কথা। এবং যদি এখনই কোনো ধরনের ইনোভেটিভ কোনো স্টেপ না নেওয়া হয়, তাহলে এই সমস্যা দিন দিন আরো প্রকট হতে থাকবে। এবং যেহেতু আমি যদি বাংলাদেশের কথাই ধরে থাকি, তো বাংলাদেশ কিন্তু একটি মানে কৃষি কাজের উপর নির্ভরশীল বা এগ্রিকালচারের উপর নির্ভরশীল একটি দেশ। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা যেতে পারে, বা আমাদের যে খাদ্যের যে সোর্স, সেটা সাধারণত কিন্তু আমরা মোটামুটি নিজেদের জন্য প্রোভাইড করতে এখনো পারছি। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই আস্তে আস্তে আমাদের পপুলেশন বাড়তে থাকবে, যেটা আমাদের দেখা যাচ্ছে যে সামনে আরো বলা হচ্ছে এখনই 18 কোটি মানুষ আছে, আরো হয়তো 20 কোটি বা 25 কোটি আরো 30 থেকে 40 বছর পরে হবে। তো আমাদেরকে এখনই ভাবতে হবে যে এদেরকে আমরা কিভাবে, যে খাবার যে আছে, যে সংকটটা আছে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করব। তো এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সংকট হবে, বাট আমি একটু অপটিমিস্টিক ভাবেই বলতে চাই যে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। প্রত্যেকটা প্রবলেমেরই কিন্তু সলিউশন আছে, যদি আমরা যদি আগে থেকেই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলি যে আমাদের সমস্যাটা আসলে কোথায়। এখন বোঝাই যাচ্ছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে প্রবলেম হচ্ছে। কিছুদিন আগে আমি একটা প্রতিবেদনে দেখেছি যে আমাদের ঢাকা সিটিতে যে এয়ার পলিউশন আছে, এই এয়ার পলিউশনে কিন্তু আমরা এখন সারা বিশ্বে চতুর্থ। তো এখন এই চতুর্থ বিষয়টা আমাদের জন্য কিন্তু খুবই একটা উদ্বেগজনক একটা ব্যাপার, যে আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমাদের যে পলিউশন সেটা বাড়ছে, এয়ার পলিউশন বাড়ছে, সাথে সাথে এই এয়ার পলিউশনে যে হেভি মেটাল গুলো আছে, লেড টক্সিসিটি, সেগুলো কিন্তু শুধু যে বাতাসেই থাকছে তা না, সেটা কিন্তু আস্তে আস্তে পানিতে যাচ্ছে। এবং যখনই এই ধরনের হেভি মেটাল টক্সিসিটি হবে, এই টক্সিসিটি গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ফুড চেইনের ভিতরে চলে আসে। তো যখন এই যে আমাদের যে লেড বা হেভি মেটাল যেগুলো আছে সেগুলো আসছে ঠিকই, কিন্তু এটা কিন্তু আমাদের যে সবজির ভিতরে চলে আসছে, বা যে গবাদি পশু যে পানিটা খাচ্ছে বা যে ঘাসটা খাচ্ছে সেটার ভিতরে যে চলে আসছে, সেটা কিন্তু আমরাও যে যখনই আমরা ইনটেক করি তখন কিন্তু আমাদের ভিতরেও চলে আসছে। তো আমাদের ভিতরে যখনই আসে, প্রবলেম হলো যে এই হেভি মেটাল গুলো কিন্তু আমাদের সেলের ভিতরে থেকে যায়। তো সেলের ভিতরে থেকে গেলে যদি কোনো প্রবলেম না করতো তাহলে তো কোনো চিন্তার বিষয় ছিল না, কিন্তু পরবর্তীতে অনেক গবেষণায় দেখা গেছে যে হেভি মেটাল গুলো কিন্তু কার্সিনোজেনিক, অর্থাৎ আমাদের দেহে কিন্তু ক্যান্সার তৈরি করতে সক্ষম। এবং লং টার্ম আমরা যখন এগুলো খেয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা নিউট্রিশিয়াস খাবারটাই কিন্তু খাচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা ভেজিটেবল খাচ্ছি, আমরা সবজি খাচ্ছি, আমাদের মাছ খাচ্ছি, আমরা একদম ফ্রেশ গরুর দুধটাই খাচ্ছি, সবই ঠিক আছে। কারণ তাহলে প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে এই ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট পলিউশন যেটাই আমরা বলি না কেন, এটা ম্যানমেড। এখন আমি বলবো যে আমাদের একসময় ন্যাচারাল ডিজাস্টার তো ছিল, সেটা এখনো আছে। পাশাপাশি আমরাও এখন মানুষ হিসেবে আমরাও কিন্তু যোগদান করে ফেলেছি এটার মধ্যে। আমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি আমাদের আশপাশের এনভায়রনমেন্টটাকে, মানে অনেকটা কি বলে ডিস্ট্রয় করে ফেলার মতোই। একদিক থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, কিন্তু প্রবলেমটা হলো যে ইট ইজ নট প্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মানে ইন্ডাস্ট্রি আমরা যে কোনো জায়গায় তৈরি করে ফেলছি। আমাদের উন্নতির কথা চিন্তা করতে গিয়ে আমরা হয়তো নদীর পাশে ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলছি। আমরা হয়তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার বানাতে গিয়ে আমাদের যে কৃষি জমি আছে সেটাকে শেষ করে ফেলছি, বা আমাদের যে ফরেস্ট আছে সেটাকে শেষ করে ফেলছি। এটা এখন চিন্তা করছি না যে আজ থেকে 10 বছর পরে যখন আমার এই পপুলেশনটা আর থাকবে না, বা এটা আরো দ্বিগুণ হবে, তখন আমি এদেরকে কিভাবে খাবারটা প্রোভাইড করব। সেটা চাল হোক, মাছ হোক, যেটাই হোক না কেন, সেই সোর্সটা কোত্থেকে আসবে সেটা আমরা চিন্তা ভাবনা না করে, একটা প্ল্যানিং এর অভাব আছে। এই প্ল্যানিং এর অভাব থেকে কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের প্রবলেম গুলো নিজেরাই তৈরি করছি। সো ইটস আ ম্যান মেড ডিজাস্টার এজ ওয়েল। মানে এটাকে ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপার আছে। এই ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে কিভাবে? প্রথম কারণটাই কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ক্ষতিকারক যে গ্যাস গুলো নিঃসরণ হচ্ছে, যে গ্রিন হাউস ইফেক্ট যেটাকে বলছি, এটার কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা কিন্তু এখন অনেক বেশি। তো এই বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই
গ্রিন হাউস ইফেক্টের কারণে কিন্তু এখন আগে দেখা যাচ্ছে যে সমস্ত দেশে, পৃথিবীর সব দেশে কিন্তু টেম্পারেচার আগের থেকে 3 থেকে 4 ডিগ্রি মিনিমাম বেড়ে গেছে। তো সমস্যা হলো যে যে আর্কটিক যে এরিয়া গুলো আছে, যেখানে আমরা জানি যে বরফের আস্তরণে ঢাকা, তো এই টেম্পারেচার বাড়ার কারণে কিন্তু যেটাকে আমরা বলে থাকি যে পার্মাফ্রস্ট বলে যেটা আমরা জানি যে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা গলতে শুরু করছে। তো যখনই ইমব্যালেন্স হয়, তখন এই পার্মাফ্রস্টের নিচে যে কার্বন ডাই অক্সাইড আছে বা নাইট্রিক অক্সাইড আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হবে। শুধু এখানেই থেমে থাকবে না, এই রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের যে সমুদ্রের যে পানির যে কেমিস্ট্রি, সেটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। সো দিস ইজ এ কাইন্ড অফ সাইক্লিক অর্ডার। তো সাইক্লিক অর্ডারে যখনই একটা জায়গায় চেঞ্জ হবে, তখনই কিন্তু গ্লোবাল ইফেক্টটা সব দেশের উপরেই পড়ে। আর যেহেতু আমাদের দেশে আমরা পুরোটাই কৃষি নির্ভর, আমরা কিন্তু এখনো অত অ্যাডভান্সড কৃষির দিকে যেতে পারিনি। তো সেটা হয়তোবা আমাদের দূরদর্শিতার অভাব হতে পারে। আবার আমরা চেষ্টাও করেছি, কৃষিক্ষেত্রে আবার অনেক অ্যাচিভমেন্টও আছে। যেমন এখন অনেক অল্প জায়গায় যেমন ধানের যে নতুন নতুন যে ভ্যারাইটি গুলো বের হচ্ছে বা সবজির বা ভ্যারাইটি বের হচ্ছে, সেগুলো কিন্তু এখন আমাদেরকে অনেক দিক থেকে সেভ করে দিয়েছে, যেটা আগে হয়তো সম্ভব ছিল না। যেমন বাংলাদেশে যে ফেমিন বা আমরা যেটা বলি যে খাদ্যের যে সমস্যা, সেটা যে নতুন তা কিন্তু না। যেটা 1943 সালেও হয়েছে, 1974 সালেও আমরা এটা দেখেছি। এবং বিশ্বব্যাপী আরো অনেক জায়গায় আমরা যদি ইতিহাস দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আইরিশ পটেটো ফেমিন যেটা ছিল 1800 শতকে। তো আমরা কিন্তু মানুষ হিসেবে সারা পৃথিবী সবসময় কিন্তু খাদ্য সংকট বা ফেমিনের সম্মুখীন হয়ে আসছি, উত্তরণও ঘটিয়েছি, মোকাবেলাও করছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমাদের সামনে নতুন নতুন সমস্যাগুলো এসে এখন ভর করছে। তার মধ্যে এখন এই মুহূর্তে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তো যেটা প্রশ্নের ভিতরে ছিল যে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো যতক্ষণ পর্যন্ত ক্লাইমেট চেঞ্জ আমরা সলভ করতে না পারবো, এটা কোনো সলিউশন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। কিন্তু সেটা যে একেবারে একদিনই ঠিক হয়ে যাবে সেটাও না। সলিউশন বের করতে হলে আমাদেরকে দীর্ঘমেয়াদী কিছু প্রোগ্রাম নিতে হবে। যেমন আমি যদি এজ এ নিউট্রিশনিস্ট আমি বলে থাকি, তাহলে প্রথমেই হচ্ছে প্রত্যেকটা দেশে দেখা যায় যে যখন কোনো ধরনের ফ্যামিন হয় বা কোনো কিছু হয়, সবার আগে মানুষের খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়। তো খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়, যেমন আমরা পুরোপুরি ভাতের উপরে নির্ভরশীল, তারপরে এর পরবর্তীতে আমরা সবজি বা মাছের উপরে নির্ভরশীল। তো দেখা যাবে যে হয়তো বা ন্যাচারালি আমাদের অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, যখন আমরা কোনো যেগুলো সবসময় যেসব প্রজাতি পাওয়া যায় সেগুলো পাচ্ছি না, তখন আমরা অল্টারনেটিভ দিকে চলে যাব, সেটা হতে পারে। আরেকটা হলো এই যে আমাদের যে কিছু অল্টারনেটিভ যে এগ্রিকালচারাল হ্যাবিট, যেমন আমাদের এখন কৃষি, আমরা খুবই ছোট একটা কান্ট্রি। তো এই যে সীমিত যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে আমাকে ইউজ করতে হবে। তো ঠিক আছে, এটা এখন আমরা একটা জিনিস আমি দেখে এসেছি যে ভার্টিক্যাল ফার্মিং এটাকে বলে। এখনো হয়তো উন্নত বিশ্বে ভার্টিক্যাল ফার্মিং বলতে যে এখন আমি যে কোনো একটা আবদ্ধ এরিয়াতে বা একটা বিল্ডিং এর মধ্যে আমি স্ট্যাক করে করে তারপরে আমি যে কোনো ধরনের সবজি আমি উৎপাদন করতে পারি। বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এটা হচ্ছে। তো সেটা আমরাও কিন্তু এটা করতে পারি। তো আমরা যদি এগুলো করে থাকি, তারপরে হচ্ছে যদি আরো কিছু ইনোভেটিভ কিছু আছে, যেমন হাইড্রোপনিক বা সিস্টেম আছে, এরোপনিক সিস্টেম আছে, যেখানে কিন্তু আপনার ফাস্ট ল্যান্ড বা যে কৃষি জমি, সেটা কিন্তু ওইভাবে ব্যবহারের দরকার হয় না। সো মূলত যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো আমাদেরকে ইনোভেশনের দিকে যেতে হবে। ইনোভেশনটা হলো যে আমাদেরকে নতুন নতুন তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। এখন যা আছে, যেটা গেছে সেটা তো গেছে, যেই ড্যামেজটা আমরা করে ফেলেছি সেটা অনেকটাই ইররিভার্সেবল। এবং যদি আমরা বলে থাকি যে কার্বন ডাইঅক্সাইড কমানোর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, হ্যাঁ ঠিক আছে, সেটা গাছ লাগাতে হবে, বাট ইট উইল টেক টাইম। হয়তো আজকেই গাছ লাগালে একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, বছর খানেক সময় লাগে। তো এই সময়টুকু আমি কি করব? তো এটাকে আমাদের প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে একটু তাকিয়ে দেখতে হবে, যে আমরা প্র্যাকটিক্যালি আসলে
আমরা কি করতে পারি, এবং এটার জন্য নতুন নতুন গবেষণার প্রয়োজন আছে। নতুন নতুন যে গবেষণা হচ্ছে, গবেষণা উৎসাহ দেওয়ার ব্যাপার আছে। আমরা সাধারণত অবশ্যই আইটি গবেষণার প্রয়োজন আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যখনই কোনো আইটি গবেষণার দিকে যাব বা আমি কোনো হিউম্যান মেড কোনো কিছু চালাতে যাব, সবার আগে আমাকে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকতে হলে আমাকে খেতে হবে, তা আমাকে খাদ্যের উপর নির্ভরশীল হতেই হচ্ছে। তো আমার যে বেসিক জিনিসটা সেটা পুরোপুরি ইগনোর করলে চলবে না। যেমন আমার দেশ আগাবে, ভালো কথা, আমরা উন্নত হব, ইকোনমিক্যালি সাউন্ড হব, সবই ঠিক আছে, কিন্তু যদি আমার জনগোষ্ঠী যদি সুস্থ এবং সবল না হয়, তাহলে আমি কি নিয়ে আগাম? তাকে যদি আমি আহ খাবার যে বিষয়টা আছে সেটা যদি আমি তার খাদ্যের বিষয়টাকে যদি ফুড সিকিউরিটি যদি আমি এনশিওর করতে না পারি, তাহলে আমি কিভাবে উন্নতি করব? তো এই বিষয়গুলো যারা পলিসি মেকিং এ আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি করব, যখন নতুন কোনো ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি? আমি যে ইন্ডাস্ট্রিটা দিচ্ছি সেটাকে আমার আশেপাশে যে এরিয়া আছে, সেখানে যে মানুষ আছে বা সেখানে যে ইকোলজিক্যাল সিস্টেম আছে, সেই ইকোলজিক্যাল সিস্টেমের ব্যালেন্সটাকে কোনোভাবে হ্যাম্পার করে কিনা, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। উন্নতি করতে হবে, কিন্তু আমার ইকোলজিক্যাল সিস্টেমের ব্যালেন্সকে ভুলে গিয়ে না। দ্বিতীয়ত, যারা রিসার্চার আছে, যারা বিভিন্ন রকম রিসার্চ করে থাকেন, এগ্রিকালচারে আছেন বা ফিশারিজে আছেন, যে কোনো জায়গাতে যেই অবস্থানে আছে, তাদেরকে প্যারালালি মাথায় রাখতে হবে যে আমাকে ইনোভেশনের দিকে যেতে হবে। প্রবলেম সলভিং যে স্টেপ গুলো আছে, বোল্ড স্টেপ, সেইখানে যেতে হবে। হয়তো এখন জিনিসটা, এখন যে প্রবলেম আছে সেটা হয়তো বা এই মুহূর্তে সলভ হচ্ছে না, কিন্তু আমাকে সেটা এক ধাপ আগাতে হবে। যেমন তুন্দ্রা অঞ্চলে এক সময় যে টেম্পারেচার ছিল, সেখানে কিন্তু ভেজিটেবল বা কোনো ধরনের এগ্রিকালচার সম্ভব ছিল না, কিন্তু এখন কিন্তু এমন ভাবে তৈরি করছে, একজন সায়েন্টিস্ট আছেন যিনি এখন যে জিওডোম বলে, যেটাকে বলা হয় জিওডেসিক ডোমস, মানে ওই টেম্পারেচার মধ্যে ডোম আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে বছরে ৩,০০০ টনের মতো তারা ভেজিটেবল এবং অন্যান্য যে কোনো ধরনের সবজি এগুলো তারা উৎপাদন করতে পারবেন, এই ধরনের আশাবাদী তারা আশাবাদী। তো এই ধরনের ইনোভেটিভ আইডিয়া দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। সেই সনাতন পদ্ধতিতে আর থাকলে হচ্ছে না, কারণ যেভাবে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে আমাদের পলিউশন বাড়ছে, যেভাবে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনকে যদি মোকাবেলা করতে হয়, তাহলে আমাকে এর সাথে তাল মিলিয়ে আমাকে ইনোভেশনের দিকে আগাতে হবে। সো এখন যে হতো, যে প্রবলেম হলো যে সামনে সংকট দেখা দিবে, এটা সত্য। যদি এই ধরনের কোনো ইনোভেটিভ কোনো পন্থা না নেওয়া হয়, বা আমরা যদি কোনো ধরনের স্টেপ না নিতে পারি, এভাবে যদি চলতে থাকে, তাহলে একসময় দেখা যাবে যে বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আমরা মুখে হব। এবং এটা কিন্তু একদম 1974 সালে হয়েছিল, প্রায় 2.1 থেকে 3 মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল। তাছাড়া 1943 সালেও কিন্তু হয়েছিল। 1943 সালে তখন এই ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে কৃষি জমি কিন্তু তেমনটা বাড়েনি, এবং সাথে সাথে আমাদের সনাতন পদ্ধতিটা ছিল, সেই সনাতন পদ্ধতির কারণেও কিন্তু আমরা সেভাবে যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারিনি। তো দেখা গেছে যে প্রায় মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% মানুষ কিন্তু মৃত্যু হয়েছিল, শুধু কিন্তু এই ফ্যামিনের কারণে। তাছাড়া 1800 শতকে যে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যদি একটু দেখি, সাধারণত দেখা যায় যে এগুলো কিন্তু আমরা সম্মুখীন হয়ে এসেছি। তো এগুলোর উপরে নির্ভর করে কিন্তু আস্তে 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 আমাদের কৃষিকাজে উন্নতি হয়েছে। যারা কৃষি নিয়ে গবেষণা করছেন তারা অনেক নতুন নতুন প্রজাতি তৈরি করেছেন এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যার কারণে এখন আমাদের এই 17 কোটি মানুষকে কিন্তু খাদ্য দেওয়া সম্ভব হচ্ছে। তো আমার বিশ্বাস, যদি এভাবে ইনোভেশন আরো চলতে থাকে এবং ব্যক্তিগতভাবে এবং সরকারি উদ্যোগের মাধ্যমে যদি আরো এই পদক্ষেপ নেওয়া যায়, আরো এনকারেজ করা যায়, রিসার্চারদেরকে এনকারেজ করা যায়, এবং মানুষকে যদি একটু বোঝানো যায় যে আমাদের যে আশেপাশে যে
আমাদেরও কিছু দায়িত্ব আছে। এয়ার পলিউশন হোক বা যে ধরনের পলিউশন হোক সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা। যেমন আমি আরেকটু এলাবোরেটলি বলি যে যেখানে সেখানে ময়লা ফেলে দেওয়া, এখন ক্লাইমেট চেঞ্জের সাথে এটার আবার কি সম্পর্ক? তো ক্লাইমেট চেঞ্জ কিন্তু যে শুধুমাত্র গ্রিন হাউসের কারণেই হচ্ছে সেটাই কিন্তু না। আমার যে ওয়েস্ট ডিসপোজাল, এই ওয়েস্ট ডিসপোজাল যদি ঠিক মতো না হয় তাহলে সেটারও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোলজির উপরে পড়ে। যেমন আমরা যেখানে সেখানে যে বিভিন্ন জায়গায় পুরান ঢাকা হোক বা যে কোনো জায়গায় খালে নদী নালার ভেতরে আমরা প্লাস্টিক ফেলে দিচ্ছি, তারপরে আমাদের যে ব্যবহার্য জিনিসগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপরে কি হচ্ছে, সেগুলো জমছে, সেগুলো আমরা ক্লিন করছি না। তো এইটা একটা ন্যাচারাল একটা ক্যানালের কিন্তু একটা ওয়াটার ফ্লো আছে যেটা প্রয়োজন আছে। তো আমরা সেই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখছি না। তো মাথায় না রেখে কি হচ্ছে, আমার বাসা ক্লিন রাখার জন্য আমি জিনিসটা বাইরে ফেলে দিচ্ছি। ম্যাম আলটিমেটলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছিলাম ম্যাম, আমরা আপনার কাছে আরেকবার আসবো ম্যাম, তো আমরা যদি একটু অন্য গেস্টদের কয়েকটা প্রশ্ন করে নিতাম ম্যাম। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আচ্ছা মিম, প্রশ্ন করো। ধন্যবাদ ম্যাম আপনার ব্যাখ্যামূলক মন্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি নাজমুন নাহার সুমাইয়া ম্যামের কাছে। জাতিসংঘের মতে বিশ্ব জলবায়ু পরিবর্তনে প্রধানত আমেরিকা 44%, জাপান 13% দায়ী। বাংলাদেশ সিআরআই গ্লোবাল রিস্ক ইন্ডেক্সে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এর কারণ কি এবং বাংলাদেশ আর কি কি বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে বলে আপনি মনে করেন ম্যাম? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রশ্নের প্রথম পার্টটা যদি আমি যাই, যে প্রথমে আসলো আমেরিকা 44%, জাপান যাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা মোটামুটি আমরা এখন সবাই জানি যে বড় অর্থনীতির যে দেশগুলো যেমন চীন, আমেরিকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, জাপান, টপ 5-এ মোটামুটি এরাই ঘোরাফেরা করে যে কার্বন এমিশনের দিকে তাদের কন্ট্রিবিউশনের দিক থেকে। আর এই যে গ্লোবাল রিস্ক ইন্ডেক্স যেটা আমরা বলছি, এটা মূলত করা হয় বিভিন্ন ওয়েদার রিলেটেড ইভেন্টের কারণে যে লস গুলো হচ্ছে তার উপর ভিত্তি করে প্রতি বছর একটা ইন্ডেক্স তৈরি করা হয়। এখন এই গ্লোবাল রিস্ক ইন্ডেক্সে আমরা যদি দেখি 1999 থেকে 2018 এই সময়ের মধ্যে বাংলাদেশ কিন্তু টপ 10-এ কন্টিনিউয়াসলি ছিল এবং সপ্তম অবস্থানে ছিল যদি আমরা অন অ্যান এভারেজ একটা গড় পজিশন দেখি। আবার 2018-র যদি শুধুমাত্র 2018-র সংখ্যাটা আমরা নেই বা ওই সময়কার পরিসংখ্যান নেই, তখন দেখতে পাবো আমরা যে মানে টপ 10-এর মধ্যে কিন্তু বাংলাদেশ নেই, সেখানে জাপান এসছে বা জার্মানি চলে এসছে, অর্থাৎ শুধুমাত্র 2018-র ওয়েদার রিলেটেড ইভেন্টের জন্য। প্রশ্নটা যেহেতু এরকম যে কেন আমরা আমাদের কন্ট্রিবিউশন কম কার্বন ডাইঅক্সাইড এমিশনে বা গ্রিন হাউস গ্যাস এমিশনের ক্ষেত্রে, আমরা কেন শীর্ষ 10-এর মধ্যে আছি, এর কারণটা হলো যে ক্লাইমেট চেঞ্জ বিষয়টাই হলো এটা একটা গ্লোবাল ফেনোমেনন, যেই যার কারণেই হোক ফলাফলটা আসলে গ্লোবালি সবার দ্বারাই প্রভাবিত হবে। তো এই প্রভাবটা এক একটা দেশের ক্ষেত্রে এক একটা হারে হবে। বাংলাদেশের ক্ষেত্রে কেন এটাকে অনেক ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে, তার আসলে ব্রড স্কেলে দুটো কারণ বলা যেতে পারে। একটা হলো এর ভৌগোলিক অবস্থান এবং আরেকটা হলো যে আমরা সবাই জানি বাংলাদেশের অনেক জনসংখ্যা, লিমিটেড রিসোর্স, এই পুরো বিষয়টাই আসলে বাংলাদেশের অবস্থানটাকে আরো বেশি ভালনারেবল করে তুলেছে ক্লাইমেট চেঞ্জের প্রভাবের দিক থেকে। আমি যদি একটু ব্যাখ্যা করি যে ভৌগোলিক অবস্থানটা এমন কি আছে যেটা আসলে বাংলাদেশকে এত বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। প্রথমে যদি আমি তাকাই, বাংলাদেশের অবস্থানটা একটু ট্রিকি পজিশনে। আমি এর উত্তরে যদি যাই হিমালয় এবং দক্ষিণে যদি যাই বে অফ বেঙ্গল, অর্থাৎ দুটো ডিফারেন্ট এবং এক্সট্রিম কন্ডিশনের মাঝখানে আমরা আছি। আর আরেকটা যদি দেখি যে যেহেতু বাংলাদেশ জিবিএম ডেল্টার একটা বড় পার্ট, সো স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রায় 80% এলাকা হলো সমতল ভূমি। আর আরেকটা বিষয় হলো এই সমতল ভূমি হওয়ার সাথে সাথেও গড়ে বাংলাদেশের 2/3 অংশ তার উচ্চতা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা থেকে গড়ে প্রায় 5 মিটার বা তার থেকেও কম। এবং উত্তর থেকে আমরা যত দক্ষিণের দিকে যাব
তত কিন্তু এই আমাদের ল্যান্ড লেভেল যেটা বা ভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠের তুলনায় কমে আসছে, এরকম একটা পজিশন। এবং দক্ষিণে যদি আমরা দেখি যে আমাদের সমগ্র কোস্টাল এলাকা বা উপকূলটা পুরোপুরি ভাবে সমুদ্রের দিকে এক্সপোজড, এবং আমাদের এই কোস্টাল এলাকাটা আসলে ফানেল শেপড। এই ধরনের ফানেল শেপড কোস্ট হওয়ার কারণে যে কোনো ধরনের ডিজাস্টার, স্পেশালি যেগুলো সাইক্লোন বা এটার অ্যাসোসিয়েটেড স্টর্ম সার্জ, এই ধরনের ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জিওগ্রাফিক পজিশন বা যদি ফানেল শেপড কোস্ট আমাদের থাকে। ওভারঅল এই জিওগ্রাফিক্যাল লোকেশনটা আসলে আমাদের অবস্থানটাকে আরো বেশি ভালনারেবল করে দিচ্ছে এই বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন বা যে কোনো ধরনের হ্যাজার্ড ইভেন্টের জন্য। আর আমার মনে হয় আমরা ছোটবেলা থেকে সবাই খুব পড়ে এসেছি যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, এবং তাতে সবসময় দেখে আসছি ফ্লাড, সাইক্লোন এগুলো সংগঠন বাড়ছে, বা নিয়মিত ভাবেই আমরা ফ্লাডটা দেখে দেখে অভ্যস্ত হয়েছে। কিন্তু আমরা যদি ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে ভবিষ্যতে বাংলাদেশ কি কি বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে তার দিকটাতে একটু তাকাই, তাহলে দেখতে পারবো প্রথমেই যেটা আসে যে ক্লাইমেট চেঞ্জ যখনই আমরা বলি সাথে সাথে আমাদের মাথায় আসে যে তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের একটা তারতম্য থাকে। তো স্বাভাবিকভাবেই প্রেডিকশন করা হচ্ছে বিভিন্ন গবেষণাতে, বাংলাদেশে হোক বা যেভাবেই হোক, গবেষণাগুলোতে এসছে যে আসন্ন দিনগুলোতে আমাদের তাপমাত্রার পরিমাণ, তাপমাত্রা বেড়ে যাবে, গড় তাপমাত্রা হোক বা এক একটা সিজনের তাপমাত্রা বেড়ে যাবে। আমরা যদি আমাদের গত কয়েক বছরের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে দেখি, আমরা দেখবো যে আমাদের শীতকালটা ছোট হয়ে এসছে। আমরা ছোটবেলায় যেরকম শীত দেখতাম এখন কিন্তু সেরকম নেই, অর্থাৎ শীতকালের গড় তাপমাত্রাটাও বেড়ে যাচ্ছে। একইভাবে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রেডিকশনটা হচ্ছে কি রেইনফলের পরিমাণও বেড়ে যাবে, এই ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে। তো রেইনফলের পরিমাণটা বাড়বে সেটা সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আগে যেমন আমাদের এই পুরো দেশে বা আমরা যখন আমাদের জলবায়ুটাকে ব্যাখ্যা করতাম তখন দেখতাম যে এই বৃষ্টিটা বা বৃষ্টিপাতের পরিমাণ যতটুকুই ছিল পুরো বছরে তার একটা নির্দিষ্ট বা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি বা এটা প্রেডিকশন আসছে যে আমরা যে ডিস্ট্রিবিউশন আমরা রেইনফলের আগে দেখতাম সেখান থেকে কিছুটা ভ্যারিয়েশন হবে, অর্থাৎ হয়তো বৃষ্টিযুক্ত দিনের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু ওভারঅল বৃষ্টিপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে বা পরিমাণ বেড়ে যাচ্ছে। এই ধরনের একটা অবস্থা যদি হয়, যেহেতু অলরেডি আমরা জানি যে আমাদের ফ্লাডিং টেন্ডেন্সি বেশি, নদী বিধৌত ফ্লাড, যেহেতু আমরা জিবিএম ডেল্টায় অবস্থিত, আমরা জানি যে নর্দার্ন পোর্শন বা বড় হিমালয়ের ওখানে যখন বৃষ্টিপাত হয় সেখান থেকে পানিগুলো যখন প্রবাহিত হয় অটোমেটিক্যালি প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হই। তো এই হঠাৎ করে আমাদের যদি বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনের তারতম্য দেখা দেয় সেটা আসলে সরাসরি আমাদের এই বন্যা পরিস্থিতিটাকে প্রভাবিত করবে। আর আরেকটি বিষয় হলো যেটা ধারণা করা হয় যে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি বা রেইনফলের ভ্যারিয়েশন সেটা না, এক্সট্রিম ওয়েদার ইভেন্ট যেগুলো আমরা দেখি যেমন তীব্র তাপদাহ হতে পারে বা কোল্ড ওয়েভ হতে পারে, এই ধরনের এই বিষয়গুলো বাড়ার হারটা বেড়ে যাবে যেটা প্রেডিকশনে বলা হচ্ছে। আর আরেকটা বড় অংশ হলো যে জলবায়ু পরিবর্তনের ফলে, এটা গ্লোবালি সব জায়গায় মানে গ্লোবালি সব কান্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য মোটামুটি, যে আমরা যে ন্যাচারাল ডিজাস্টার গুলো দেখি তাদের সংঘটনের হার এবং তীব্রতা দুটোই বাড়ার প্রেডিকশন করা হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে স্যার তার প্রেজেন্টেশনে অনেক তথ্য উপাত্ত দিয়েছেন যে বাংলাদেশে কি কি ধরনের দুর্যোগ সংঘটিত হচ্ছে। একটা কথা বলি যে একটা গবেষণায় দেখা গেছে যে 1991 থেকে 2016 সাল এ পর্যন্ত প্রায় 93টি বড় বড় দুর্যোগের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। আর যদি সাইক্লোনের পার্সপেক্টিভে কথাটা বলি সেটা হলো আমরা 1971 থেকে 2000 সালের বা 99 সাল পর্যন্ত যদি দেখি তখন অন অ্যান এভারেজ আমরা প্রায় 18 বা 19টা সাইক্লোনের সংগঠন দেখব, যেখানে 2007 থেকে 2020
এই সময়টুকুর মধ্যে প্রায় 13টি বড় ঘূর্ণিঝড় বাংলাদেশ মোকাবেলা করেছে। অর্থাৎ আমরা যদি কোনো ধরনের সায়েন্টিফিক তথ্য উপাত্ত বিশ্লেষণ ছাড়াই এই দুটো তথ্যের দিকে তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আগে যে ইভেন্ট গুলো বা যে ধরনের ন্যাচারাল হ্যাজার্ড গুলো যে হারে বা যেই নিয়মিত বিরতিতে সংঘটিত হতো, এখন সংগঠনের মাত্রা বেড়ে যাচ্ছে। ফলে সেটা এবং এই ধরনের দুর্যোগ যখনই সংঘটিত হয়, সেটা এক ক্ষেত্রে যেমন জানমালের ক্ষতি করে, তার থেকেও বড় ক্ষতি করার কথা আমাদের ইকোনমিক প্রত্যেকটা সেক্টরে। সেখানে এগ্রিকালচার আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সো ওভারঅল সব দিকে এটা ক্ষতিগ্রস্ত করে ফেলে। আর শেষে যেটা বলবো, যেটা সবচেয়ে বড়, সেটা হলো যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এখন এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এক একটা দেশকে এক একটা ভাবে প্রভাবিত করবে, কিন্তু জলবায়ু পরিবর্তনের এই ভবিষ্যৎ প্রভাব হিসেবে এটাও থাকে এবং এর সাথে অ্যাসোসিয়েটেড স্যালাইনিটি ইন্ট্রুশন, এটাও আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ আমি বলছি ভবিষ্যৎ বিপর্যয়ের মধ্যে এই কারণগুলো আসলে আমাদের থাকবে। জি ম্যাম, এই বিষয়ে আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আলোচনার এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি জনাব শাহনওয়ার সাঈদ সাহেব। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ আর কি কি অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আজকের আলোচনার বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর পরিবেশের প্রভাব শীর্ষক আলোচনার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিবিএ এগ্রি বিজনেসের সকল শিক্ষার্থীকে, আর বরাবরের মতন আমি একটু বলে নিই, আমি যেহেতু সাংবাদিক, আর সবসময় যে কাজটি আমার ভিতরে সবসময় কাজ করে, যেটি হলো শিক্ষকদের সামনে কিছু বলাটা খুব বিপজ্জনক আর কি। তো আমি মনে করছি যে আমার সামনে যে শিক্ষকরা আছে তারা খুব সাহস দিবেন, আমি সেই ধারণাটা নিয়েই আমি কিছু কথা বলবো আর কি। প্রথমত একটি আনপাবলিশড ডেটা, যেটা আজকে আমাদের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এগ্রিকালচার জার্নালিস্টের সেমিনারে আজকে শেয়ার করছে দ্য ইকোনমিস্ট। তারা যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক নিরাপত্তা সূচকটি দিয়ে থাকে, সেটিতে আমরা দেখছি যে আমাদের বৈশ্বিক খাদ্য নিরাপত্তাটা গত বছরে যে হারে কমেছিল তার চেয়ে এবার খুব খারাপ অবস্থায় এসেছে। আর আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনার ভিডিওটি অফ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইচ্ছা করেই করেছি, আমার একটু ইয়ে আছে, জটিলতা আছে, এই জন্য আমি অফ করে রেখেছি, যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনারা। জি স্যার। একটি হলো যে খাদ্য নিরাপত্তার যে বৈশ্বিক সূচক, সেটি কিন্তু ডিক্লাইন, অর্থাৎ খাদ্য নিরাপত্তাটা হুমকিতে আছে, আরো হুমকিতে পড়ছে। আবার গত সপ্তাহে ইউএসডিএ যে ডেটাটি প্রকাশ করেছে বৈশ্বিক খাদ্য উৎপাদন বলি কিংবা খাদ্যশস্য, সেখানে আমরা দেখছি যে খাদ্যশস্যের উৎপাদনের যে প্রবৃদ্ধিটা ছিল সেটিও ডিক্লাইন করবে এই বছর আর কি। অর্থাৎ আমরা একটি ভালনারেবল সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, এটি বৈশ্বিক তথ্যের মাধ্যমে আমরা প্রমাণিত পাচ্ছি। দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট যে তথ্যটি প্রকাশ করবে সেটি মানে আরো 2 দিন পরে পাবলিকলি প্রকাশ হবে, সেখানে বাংলাদেশের চিত্রটি উঠে আসবে। বরাবরের মতন আমরা যেটি জানি যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বেশ খারাপ অবস্থানে থাকে, আমরা 113টা দেশের মধ্যে গতবার 89 না 92তম ছিলাম আর কি। সো আমরা ধারণা করছি যে এবার হয়তো আরো খারাপ হলেও হতে পারে, এটি পরশুদিনই প্রকাশ করবে। তো এইরকম একটি বৈশ্বিক পরিস্থিতির মধ্যে যখন আমরা জলবায়ু পরিবেশের প্রভাবটা বিবেচনায় নিচ্ছি, তখন কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বেশ কিছু বিষয়ে আলোচনার দাবি রাখি। যেমন আজকে আমি যখন সকালবেলা আমার মেয়েকে নিয়ে আমি কেরানীগঞ্জে যাচ্ছিলাম, বাবুবাজার ব্রিজটি যখন পার হলাম, আমি আমার মেয়েকে বলছিলাম, মা দেখো এটা বুড়িগঙ্গা নদী। তো আমার মেয়ের রিপ্লাই ছিল, দিস ইজ নট এ রিভার, ইটস এ ড্রেন। সো আমাদের পরিবেশ এবং মানব সৃষ্ট কারণের প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানব সৃষ্ট পরিবর্তনের একটা জ্বলন্ত প্রমাণ আমাদের এই বুড়িগঙ্গা নদী। পেপার প্রেজেন্টেশনে স্যার যে জিনিসটি বলছিলেন যে আমাদের শীতের, আগের ম্যাডামও যেটি বলছিলেন শীতের পরিমাণটা কমে আসছে। দেখুন ঢাকা শহরে আমি জাস্ট গত সপ্তাহের শুরুতেই শীতটা পেলাম এবং 2 দিন পরে শীতটা নাই, ঢাকা শহরে আমরা সেটাই অনুভব করলাম। সো এটার কি প্রভাব পড়লো আসলে দেখুন, গত কয়েক বছরে এটির একটা সবচেয়ে খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় পরিবর্তনটা এনেছে কিন্তু গমের ক্ষেত্রে।
2000 সালেও আমাদের গমের উৎপাদন 20 লাখ টনের কাছাকাছি হতো। শীতটা যত কমে আসছে গমের উৎপাদনটা ততটাই কমছে। সো উৎপাদনের সাথে জলবায়ু পরিবর্তনের যে একটা বিরাট রিলেশনশিপ আছে, যদি সেখানে ইনোভেশন না থাকে সেটি কিন্তু আমাদের গম দেখিয়ে দেয়। এখন গমের উৎপাদন 10 লাখ টনের নিচে নেমে এসছে। সো একটি শীত প্রধান একটি শস্য জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আমাদের এই পরিবর্তনটা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে উৎপাদনটা ধরে রাখার ক্ষেত্রে। আরেকটি বিষয় হলো যে এইবারে জলবায়ু পরিবর্তনের আমরা যেটি আগের ম্যাডাম বললেন যে আমাদের আহ, যে জলোচ্ছ্বাস কিংবা বন্যার যে প্রবণতা সংঘটিত হচ্ছে গত কয়েক বছরে আমাদের বাংলাদেশে, সেটি কিন্তু এই বছরটা দেখিয়ে দিল, মানে 2020টা দেখিয়ে দিল। এরপর টানা 5টা বন্যা হলো, জলোচ্ছ্বাস হলো। এটা আসলে জলবায়ু পরিবর্তন, থিওরিটিক্যাল পার্সপেক্টিভ নানান ইস্যুজ আছে, কিন্তু এটার কারণে আসলে কি ক্ষতি হলো দেখুন। এই প্রথমবার আমরা গত কয়েক বছর মধ্যে আমরা চাল উৎপাদনে আমাদের ওপেন করে দিতে হলো। আমরা বলছিলাম যে আমরা অন্তত পক্ষে দানাদার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ইতিমধ্যে আমাদের প্রায় 15 লাখ টন বাড়তি খাদ্যশস্য আমদানি করতে হবে বলে খাদ্য মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। তার মজুদ ভান্ডার মানে গত কয়েক বছরের মানে বছর শেষে যেটি হয় সর্বনিম্ন তলানিতে নেমে এসেছিল। হোয়াট ইজ ইমপ্লিকেশন? এটার মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তনের মাধ্যমে বন্যা হলো, জলোচ্ছ্বাস হলো, যার ফলে আমাদের উৎপাদনটা কমে গেল এবং আমরা বহির্বিশ্বের উপরে নির্ভরশীল হয়ে গেলাম। অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমরা কিন্তু ভালনারেবল পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। যেটা আমরা যদি 2011 সালে যেটি হয়েছিল যে টাকা থাকা সত্ত্বেও আমরা চাল পাইনি সেই সময়, এবার যদি বৈশ্বিকভাবে উৎপাদনটা খারাপ অবস্থানে থাকতো তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হতো সেটি কল্পনার বিষয় রাখে। যে চাল যদি আমরা না পেতাম কিংবা আমাদের যে পরিস্থিতি এখন চলছে, মানে আমি একটু প্র্যাকটিক্যালি জনজীবনের প্রভাবে নিয়ে আসতে চাচ্ছি যে আমাদের এই অবস্থায় যে 60 টাকা করে চাল খাচ্ছে, আমাদের ইকোনমিক্যাল একটা সলভেন্সি আছে, আর্থিক মানে মানুষের আর্থিক উপার্জনের একটা বিকল্প সোর্স আছে, যার কারণে 60 টাকা চাল হওয়ার পরেও মানুষ কিনে খেতে পেরেছে। সো বিকল্প উপায় আছে বেঁধে আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাবটা মোকাবেলা করতে পারলাম, কিন্তু যদি না থাকতো তাহলে কি অবস্থায় আসতো সেটি কিন্তু বিবেচনার দাবি রাখে। আরেকটি বিষয় হলো যে আমাদের এই এই সবচেয়ে বড় জলবায়ু পরিবর্তন কিংবা মানব সৃষ্ট মানে ম্যানমেড যে হ্যাজার্ড, সেটির কারণে সবচেয়ে বড় দুটি জিনিস আমরা হারিয়েছি। নদী কেন্দ্রিক অনেক কিছু হারিয়েছি, নদী কেন্দ্রিক হারিয়েছি। আমার বাড়ি যশোর অঞ্চলে হওয়ার কারণে একটু ওই অঞ্চলের বাণিজ্য ইতিহাসটা আমার একটু আগ্রহের বিষয়, জানার বিষয়। আমি সেখানে দেখেছি আমাদের যশোর থেকে ঝিনাইদহের একটা অংশ হয়ে ভাগীরথী হয়ে কলকাতা পর্যন্ত 1700-1800 সাল পর্যন্ত একটা বড় বাণিজ্য কেন্দ্র ছিল ওই অঞ্চলটা। অথচ আমরা ম্যানমেড এবং জলবায়ু পরিবর্তন দুটি দিয়ে ওই অঞ্চলে বাণিজ্যটা শেষ করে দিয়েছি। 1900 সালে আর সেটি আসে নাই, খুব কম এসেছে। আরেকটি আমরা নদী কেন্দ্রিক একটা আঞ্চলিক পরিবর্তনের সবচেয়ে বড় ডিস্ট্রয় করেছি, সেটা হলো যে যমুনা অর্থনৈতিক অঞ্চল যে করিডোরটি ছিল চিলাহাট বন্দর থেকে আর কি, সেখান থেকে যে আমাদের ভারতের সাথে কানেক্টিভিটি ছিল। হ্যাঁ, 1965 সালে ভারত পাকিস্তান কিংবা আমাদের রিজিওনাল পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে একটা বড় প্রভাব ছিল বন্দরের পেছনে, কিন্তু তারপরেও তো বন্দরটা আমরা চালু রাখতে পারতাম, কিন্তু সেটি কিন্তু আমরা নষ্ট করেছি। সো এই যে ম্যানমেড এবং জলবায়ু পরিবর্তন দুটির প্রভাবে যে অর্থনৈতিক বাণিজ্যের যে ক্ষতিগুলো আমরা করছি সেটি আনবিলিভেবল। এই দুটি উদাহরণই হলো তার বড় প্রমাণ। আরেকটি হলো একদমই আমাদের ক্লাইমেটিক স্যার আমাদের সেশনটির সময় আসলে প্রায় শেষ পর্যায়ে, তো হচ্ছে আমরা আমাদের শেষ প্রশ্নগুলো করতে যাচ্ছি আসলে স্যার। ধন্যবাদ স্যার আপনাকে আলোচনা করার জন্য। অর্পণ বড়াল। ধন্যবাদ আফসানা পারভিন মিম। আসলে দুঃখিত জনাব শাহিন স্যার, আসলে আমরা একটু শেষের পথে আসছি স্যার, আমরা আবার আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো স্যার। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমার প্রথম প্রশ্নটি ছিল সুমাইয়া মামুন ম্যামের কাছে।
ম্যাম, আমরা জানি আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আমরা জানি 2050 সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা হবে 9.6 থেকে 9.8 বিলিয়ন এবং বাংলাদেশের জনসংখ্যা হবে 23 থেকে 25 কোটি। আর অন্যদিকে জলবায়ু পরিবর্তনে কমছে কৃষি জমি ও কৃষি পণ্য উৎপাদনের পরিমাণ। তাহলে অদূর ভবিষ্যতে এই বিপুল পরিমাণ জনসংখ্যার পারিবারিক ও জাতীয় খাদ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? ধন্যবাদ জনাব, ধন্যবাদ সোমায়া মামুন ম্যাম। ধন্যবাদ অর্পণ। কোশ্চেনটা কিন্তু মানে আমি আগেও যখন আলোচনা করছি কিছুটা বলেছি, সেটা হলো যে আমাদের সলিউশনের দিকে যেতে হবে। তো সলিউশনে যেহেতু আমরা আগেই দেখছি যে আমাদের আসলে কৃষি জমি পরিমাণ কম, তো সেক্ষেত্রে প্রথম একটা সলিউশন তো হতে পারে যে যেন স্বল্প পরিসরে ফলন দেয় এবং সব ধরনের সিজনে ফলন দেয় এই ধরনের কোনো শস্য বা সবজি বা ফলমূল যেটাই হোক, সেটা যদি কোনোভাবে উদ্ভাবন করা সম্ভব হয়, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ফ্রুটফুল হবে। যদিও এটা কিন্তু একটু লং টার্ম ব্যাপার, যে আজকে রিসার্চ হয়ে যাবে তা কিন্তু না, রিসার্চ কিন্তু ইট টেক্স টাইম। তো দ্বিতীয়, তাহলে আমরা একদম সরাসরি তাহলে অল্প সময়ের মধ্যে কি ধরনের সলিউশন আমরা পেতে পারি। তো দ্বিতীয় সলিউশন হিসেবে আমি আগে বলেছিলাম যে ভার্টিক্যাল ফার্মিং। ভার্টিক্যাল ফার্মিং এটা হচ্ছে একটা বিল্ডিং তৈরি করে একটা অল্প পরিসরে অল্প জায়গার ভেতরেই কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে আমরা যদি একটু দেখি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ইয়েতে মানে স্ট্যাকিং করে সাধারণত শেলফের মতো করে সেখানে কিন্তু সবজিগুলো চাষ করা হয়। তো সেখানে আবার দুইটা প্রসেস আছে, কিছু হাইড্রোপনিক প্রসেস আছে যেখানে শুধু পানিটা ব্যবহার করা হয়, এখানে কিছু নিউট্রিয়েন্টস দেওয়া হয় সবজিটাকে উৎপাদন করার জন্য বা গ্রোথ বাড়ানোর জন্য। আবার কিছু আছে এরোপনিক, সেখানে শুধু বাতাসের মাধ্যমে একটা ভিতরে যে এনভায়রনমেন্ট সেটাকে কন্ট্রোল করা হয়। এটা একটা হতে পারে। তারপরে তৃতীয় যেটা অলরেডি আমরা কিন্তু দেখেছি, সাতক্ষীরা আমি একটা প্রতিবেদনে দেখেছিলাম যে ফ্লোটিং গার্ডেন, মানে পানির উপরে এক ধরনের ইয়ে করা হয় যে ফার্মিং এগ্রিকালচারাল বেড তৈরি করা হয় যেটা ফ্লোটিং। যেহেতু আমাদের দেশে কিন্তু ফ্লাডের সমস্যা আছে, এটা বহু আগে ছিল, 1974 সালে এই ফ্লাডিং এর কারণেই কিন্তু আমাদের মহামারীটা দেখা দিয়েছিল বা ফ্যামিনটা দেখা দিয়েছিল। তো আর এখনো সেটা আছে। এই যে সাইদ শাহিন সাহেব যেটা বললেন, উনি যে আমাদের বন্যা এই বছরে 5 বার হয়েছে বা আমাদের পরিস্থিতি অবনতি হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এর ভেতর থেকে একটা সলিউশন বের করতে হবে। তো সেখানে কিন্তু অলরেডি ওখানে কিছু কিছু ওখানকার কিছু লোকাল মানুষ আছে যারা কচুরি পানা দিয়ে একটা বেড তৈরি করছে এবং সেইটাকে তারা ব্যবহার করছে ফার্টিলাইজার হিসেবে, এবং সেখানে তারা সবজি বা যেটুকু তাদের সম্ভব হচ্ছে তারা তৈরি করে নিচ্ছে বা উৎপাদন করার চেষ্টা করছে। তো সেরকম একটা ইনোভেটিভ আইডিয়া হতে পারে। তো ইনোভেশনের দিকে যেতেই হবে, এছাড়া আর কোনো সলিউশন এখানে নেই। আর তৃতীয় আরেকটা হতে পারে যেটা একটু এক্সপেন্সিভ পর্যায়ে চলে যায়, যেমন নিউট্রিশনের দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে শুধু ক্যালোরি ডেন্স, মানে শুধু শক্তি দিলেই হবে না, সেখানে আমার পুষ্টিরও বিষয়টা থাকতে হবে। তো আমাকে এমন কিছু ভ্যারাইটি তৈরি করতে হবে যেখানে আমি ক্যালোরিটাও পাবো, পাশাপাশি আমার সেখানে নিউট্রিয়েন্ট যেগুলো সেগুলোও থাকতে হবে, যেমন ভিটামিনস মিনারেলস যেগুলো আছে সেগুলো যেন রিচ হয়, ফ্রুটস গুলোতে রিচ হয়। এবং এর পাশে কিছু আমাদের সামাজিক ভাবে কিছু কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসে আমাদের কিন্তু যত প্রয়োজন, ভাত যতটুকু খাওয়া প্রয়োজন তার থেকে আমরা একটু বেশি খাই, বা এটা আমাদের সারা জীবন, এটা আমাদের কালচার, ইটস আ পার্ট অফ আওয়ার কালচার। এটা আমি চাইলেই কিন্তু আগামীকালকে চেঞ্জ করে ফেলতে পারবো না, কিন্তু আমাকে করতে হবে। পরিস্থিতি মোকাবেলার কারণে আমাদেরকে বোঝাতে হবে যে আমার আসলে কতটুকু খাওয়া দরকার এবং কি কি সেটা করতে হবে। তো এভাবে যদি স্টেপ বাই স্টেপ গভর্নমেন্ট এবং ইন্ডিভিজুয়াল লেভেলে বা কর্পোরেট লেভেলেও হতে পারে, শুধু যে গভর্নমেন্টকেই আমার ভার্টিক্যাল ফার্মিং করতে হবে নট নেসেসারি, আমরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও এটা করতে পারি। নিজেদের বাড়িতে যেমন ছাদ বাগান আছে সেটাও আমরা করতে পারি, কিছুটা হলেও কিন্তু আমার সাপ্লাই আসবে। তো এই অভ্যাসটা তৈরি করতে হবে এবং এটা সম্বন্ধে প্রচুর কিন্তু কমিউনিটি লেভেলে কিছু এডুকেশন দিতে হবে।
তো এই অভ্যাসগুলো যদি থাকে তাহলে আমি আশা করব যে আমরা যে ধরনের প্ল্যান করেছি বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের প্ল্যান করেছেন সেটা হয়তো বা ফুলফিল হবে, কিন্তু আমাদেরকে কিছু স্টেপ নিতে হবে। তো আমাদেরকে কিছুটা ইনোভেটিভ চিন্তা করতে হবে এবং স্টেপ নিতে হবে। তো আশা করি এভাবে চললে আমরা হয়তোবা আহ অদূরেই কি বলবো ডেভেলপড কান্ট্রিতে উপনীত হতে পারবো আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুমাইয়া মামুন ম্যাম। আমরা আসলেই এই খাদ্য নিরাপত্তা সম্পর্কে অনেকটা চিন্তিত ছিলাম। এখন আশা রাখছি যে বাংলাদেশ হয়তো এই বিপুল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ সুমাইয়া মামুন ম্যাম। আমি এ পর্যায়ে নাজমুন নাহার সুমাইয়া ম্যামের কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি যে ম্যামের কাছে আমার প্রশ্নটি ছিল যে 2050 সাল নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ সমগ্র দেশের 1/5 সমুদ্রগর্ভে বিলীন হবে। আসলে এই ভয়াবহ পরিণাম কি আমরা মোকাবেলা করতে সক্ষম? যদি সক্ষম হইও তখন লবণাক্ততার জন্য দক্ষিণাঞ্চলের কোনো উর্বর জমি থাকবে না। তাহলে এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ কি হবে? ধন্যবাদ নাজমুন নাহার সুমাইয়া ম্যাম। থ্যাংক ইউ অর্পণ। খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তবে শুরুতেই আমি একটু দ্বিমত পোষণ করছি। এই যে আমরা সরাসরি বলে ফেলছি যে 2050 সাল নাগাদ দেশের 1/5 সমুদ্রগর্ভে বিলীন হবে, এই তথ্যটা আসলে পুরোপুরি সঠিক নয়। এটার কারণটা হলো মোটামুটি আমরা কিন্তু যখন স্কুল কলেজ লেভেলেও ছিলাম তখনও প্রায় আমরা পড়ে এসেছি যে আমাদের 40% এলাকা পানিতে ডুবে যাবে বা এর ধরনের একটা প্রেডিকশন থাকে। এটা মূলত হয় যে যখন এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট গুলোকে আমরা প্রেডিক্ট করি বা রিসার্চাররা করেন, সেটা হলো বিভিন্ন গ্লোবাল স্কেল মডেল অথবা রিজিওনাল স্কেল মডেলের উপর বেস করে। তো যখন এই গ্লোবাল স্কেল মডেলে কোনো কিছুর ইম্প্যাক্ট দেখা হয় তখন কিছু ক্ষেত্রে সেটা হয়তো আন্ডার এস্টিমেটেড হয় অথবা কিছু ক্ষেত্রে ওভার এস্টিমেটেড হয়। কেন এই ক্ষেত্রে বলছি যে আমরা যে এটা একটা পপুলার প্রবাদের মতো যে 2050 সালের মধ্যে বাংলাদেশের 1/5 ডুবে যাবে। আবার একইভাবে 2050 সাল পর্যন্ত বাংলাদেশে বা 50 সালে প্রেডিক্টেড সি লেভেল রাইজ হতে পারে 50 সেন্টিমিটার, যেটা প্রায় আমাদের 10 to 11% ল্যান্ডকে ইনান্ডেটেড করবে। দুটো তথ্যের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে। এবং শুধুমাত্র এই তথ্য না, আমরা বলি যে আমরা যদি সি লেভেল রাইজ সম্পর্কিত অনেকগুলো গবেষণা পেপার দেখি, এখানে দু ধরনের বিষয় আমরা দেখব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হারটা অনেক বেশি বলা হয়েছে, কোথাও কম বলা হয়েছে। এই ডিবেটটার মূল কারণটা হলো যে সত্যি বলতে আমাদের যথাযথ ডেটা নেই এটাকে ফেস করার জন্য বা এটাকে অ্যাসাল্ট করার জন্য। এবং এই ডেটার অপ্রতুলতার কারণেই যে তারপরেও এটা আমি সাধুবাদ জানাই যে এক একজন গবেষক এক একভাবে চিন্তা করছেন বা বের করার চেষ্টা করছেন যে সম্ভাব্য ক্ষয়ক্ষতিটা কেমন হতে পারে। তো আমি এইটুকু বলে আশ্বস্ত করতে চাই যে যত বেশি ভাবে আমরা ভাবছি ততটা হয়তো নাও হতে পারে। তবে এটা অবশ্যই আমাদের নিশ্চিতভাবে বলার আগে এই বিষয়ে ডিটেইল গবেষণা এবং কন্টিনিউয়াস মনিটরিং প্রয়োজন। আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি যেহেতু দুটো বিষয় দ্বারা আসে, একটা হলো যে আইস মেল্টিং, আর দ্বিতীয়টা হলো যে যত আমার টেম্পারেচার বাড়বে এই মানে ওয়াটারের একটা এক্সপ্যানশন হবে। অর্থাৎ আমি যদি দেখি যে গ্লোবালি হয়তো আমার 1 সেন্টিমিটার বাড়লো, কিন্তু বে অফ বেঙ্গলে টেম্পারেচারটা বেড়ে যাওয়ার কারণে হয়তো ওই 1 সেন্টিমিটার বাড়ার ইম্প্যাক্টটা ডাবলড হয়ে যেতে পারে সারফেস ওয়াটারের এক্সটেনশন বা এক্সপ্যানশনের কারণে। তো এই জন্য সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে বাংলাদেশের প্রভাবটা ব্যাখ্যা করতে গেলে আমাদের আসলে সমস্যাটা জানা প্রয়োজন এবং কি হারে আমাদের ইফেক্ট করতে পারে সেটা প্রথমে জানা প্রয়োজন। আর তারপর হলো যে আমরা ভয়াবহ পরিণাম কিভাবে মোকাবেলা করতে পারি। এই কথার কন্টিনিউশন ধরে আমি বলি যে আমাদের যে উপকূলীয় এলাকা, আমাদের সুন্দরবনের অংশটার গঠন একরকম, সেন্ট্রাল পোর্শনের পার্ট একরকম, আবার কক্সবাজারের দিকের কোস্টাল বৈশিষ্ট্য একরকম। তো তিনটা ক্ষেত্রে যখন আমরা মানে আমরা যদি পুরো সমস্যার জন্য একটা সমাধান দিতে চাই সেটা তো আসলে সম্ভব না। তো প্রথমে আসলে সেগমেন্ট ধরে ধরে বা খুব ডিটেল স্টাডি দরকার আমার, যে কোন জায়গাতে বা কোন কোস্টে আমার কতটুকু বৃদ্ধি পেতে পারি এবং তার জন্য আমার অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি কি হতে পারে।
আর লবণাক্ততার কারণে যদি আমি দক্ষিণাঞ্চলে লবণাক্ততার সমস্যা, এটা নিঃসন্দেহে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে ট্রিগার করবে, কিন্তু বিষয়টা হলো এই লবণাক্ততার যে সমস্যা সেটা কিন্তু সরাসরি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে শুরু হয়নি। আমরা এর আগের বক্তা একজন বলেছেন যে আমরা যদি বলি যে দক্ষিণাঞ্চলে স্পেশালি সাতক্ষীরা চুয়াডাঙ্গা ওই অঞ্চলে আমরা দেখবো ফারাক্কা পরবর্তী সময়ে আমাদের ফ্রেশ ওয়াটার ফ্লোটা কমে গেছে। শুধুমাত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে না, পুরো বাংলাদেশে আমরা দেখি যে মনসুন সিজনে যখন অনেক বৃষ্টিপাত থাকে আমাদের নদীগুলো ফুলে ফেপে ওঠে, কিন্তু ড্রাই সিজনে আমাদের এনাফ ফ্রেশ ওয়াটার ফ্লোটা থাকে না। এই ফ্লোটা না থাকার কারণে যেহেতু আমাদের নদীগুলো রিভারের বে অফ বেঙ্গলের সাথে সংযুক্ত, তখন কি হয়, সেই সমুদ্রের পানি কিন্তু আস্তে আস্তে ইনল্যান্ডে প্রবেশ করে, যার কারণে আমাদের এই লবণাক্ততা সমস্যাটা তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে কোস্টাল পোল্ডারিং, যেটা 1960s এর দিকে করা, বাংলাদেশকে এই ধরনের উপকূলীয় জলোচ্ছ্বাস বা এই ধরনের কোস্টাল ফ্লাডিং এর হাত থেকে রক্ষা করার জন্য করা হয়েছে। তার আরেকটা ইম্প্যাক্ট হলো এই পোল্ডারের মধ্যে যেহেতু রিভারের ওয়াটারটা আসা যাওয়া করতে পারছে না, রেগুলার ফ্লাডেড হচ্ছে না, আমার কিন্তু পোল্ডারের মাঝখানের এরিয়াটা সাবসাইড করছে এবং বাইরের রিভার বেডটা উঁচু হয়ে যাচ্ছে। সো ফলে অলরেডি এখানে একটা স্যালাইনিটি সমস্যা আছে। তার প্রেক্ষিতে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আমার এই স্যালাইনিটি সমস্যাটা দক্ষিণ থেকে আরো বেশি সেন্ট্রাল পার্টের দিকে অগ্রসর হবে, যতটুকু এলাকায় আমার নিমজ্জিত থাকুক না কেন। তো এই ক্ষেত্রে প্রথম কথা হলো সলিউশন করার জন্য, যেমন আমরা নেদারল্যান্ডের বিভিন্ন কি বলে পদ্ধতি অবলম্বন করে, যেমন কোস্টাল পোল্ডারিংটা মূলত ডাচ একটা অর্গানাইজেশনে করা বা তাদের সাজেশনের ভিত্তিতে করা। তো নেদারল্যান্ডের অনেক কিছুর সাথে আমাদের মিল আছে। সেখানে যেমন করে যে স্যান্ড মাইনিং করে ল্যান্ড লেভেলটাকে উঁচু করে। সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা পারি যে ইন ফিউচার আমাদের ইনান্ডেশন হবে এবং কোস্টাল এলাকা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা কিন্তু এই রিভার গুলোকে ড্রেনেজ করে সেই পলিমাটিটা দিয়ে ব্যবহার করে ল্যান্ড লেভেলটা কিছুটা হলেও আমরা উঁচু করতে পারি। আর সার্ভাইভালের ক্ষেত্রে যখন আমরা বসত বাড়ি বা থাকার জায়গার কথা বলি, হাই রাইজ প্ল্যাটফর্ম অলরেডি আমরা বিভিন্ন জায়গাতে দেখি, সাতক্ষীরা বা ওই অঞ্চলে, যেহেতু ওখানে পানির আসা যাওয়াটা প্রবল, এই ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। আর কৃষি ক্ষেত্রে যেটা বলছি যে সুমাইয়া মামুন ম্যামও বললেন, আর আমরা যেটা দেখেছি যে লবণ সহিষ্ণু জাতের অনেক ভ্যারাইটি তৈরি হয়েছে। সেটা বোরোর ক্ষেত্রে দেখি, আমনের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের লবণ সহিষ্ণু ধান উৎপাদন হয়েছে। তো একটা যেটা হলো যে যদি এমনই হয় যে আমাদের 2050 সাল নাগাদ বা 2100 সাল নাগাদ আমাদের কোস্টাল এলাকার একটা অংশ নিমজ্জিত হয়ে যায়, বা ওখানে যদি পানির পরিমাণ থাকে যে আমাদের অ্যাভেলেবল এগ্রিকালচারাল ল্যান্ড নাই, সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ফার্মিং এর কথা চিন্তা করতে হবে। দুটো বিষয়, যেমন ম্যাডাম যেটা বললেন ফ্লোটিং এগ্রিকালচার, এটা এফএও থেকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই প্র্যাকটিসটা, এবং বেশ ভালো কাজে দেয় দক্ষিণ অঞ্চলের মানুষদের জন্য। এবং আরেকটা পদ্ধতি তৈরি হচ্ছে বা আরেকটা প্র্যাকটিস এখন হচ্ছে, সেটা সম্ভবত ওয়ার্ল্ড ফিশ নামে একটি এনজিও ওটা শুরু করেছে, সেটা হলো অ্যাকোয়া জিওফোনিক্স। মানে এমন ভাবে একটা বেড তৈরি করা যে উপরে আমার ক্রপস বা ভেজিটেবল থাকছে, নিচে আবার ওই পানিটুকু ফিশ প্রোডাকশনের জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল সিস্টেম, কিন্তু সেটা ফ্লোটিং কন্ডিশনের জন্য সুইটেবল। এই ধরনের কিছু কি বলে ছোট ছোট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। এগুলো নিঃসন্দেহে আমাদের যে কি বলে প্রস্তুতি আসন্ন দুর্যোগগুলো মোকাবেলা করার, সেটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে। তবে তারপরে আমি বলবো যে, এবং আরেকটা বিষয় হলো আমাদের মাইন্ড সেট আপের একটু চেঞ্জ, যে এগ্রিকালচার বলতে শুধুমাত্র রাইস প্রোডাকশনকে বোঝায় না। এখন আনফরচুনেটলি আমরা হয়তো আমাদের সেই পরিমাণ রিসোর্স নেই যে এগ্রিকালচারাল ল্যান্ড গুলোকে বাদ দিয়ে পানির প্রবেশটাকে আটকে দিতে পারবো, কিন্তু হয়তো আমরা ওই জায়গাগুলোতে যেখানে ধান উৎপাদন সম্ভব হচ্ছে না, অল্টারনেটিভ এগ্রিকালচারাল প্র্যাকটিসের দিকে আমরা যেতে পারি। জি ম্যাম। ম্যাম ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ নাজমুন নাহার সুমাইয়া ম্যামকে তার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আসলে দক্ষিণ অঞ্চল নিয়ে অনেকটা চিন্তিত ছিলাম, এখন অনেকটা আশাবাদী। আলোচনার এই পর্যায়ে আমি জনাব শাহিন স্যারের কাছে যেতে যাচ্ছিলাম, যে স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল
যে স্যার আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী আগামী 100 বছরের জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 গ্রহণ করেছেন এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে খাদ্য নিরাপত্তা। স্যার আপনি কি মনে করেন বাংলাদেশের পরিবর্তিত ও বৈরী জলবায়ুর প্রকোপ থাকা সত্ত্বেও কৃষি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জীবিকা নিশ্চিত করতে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সফল হবে? ধন্যবাদ জনাব সানোয়ার শাহিদ সাইন স্যার। আহ, ধন্যবাদ আবার আমার কাছে আসার জন্য। দেখুন, ডেল্টা প্ল্যান যে আহ, পরিকল্পনা দলিল যেটি প্রণয়ন করা হয়েছে 2100 সাল পর্যন্ত, সেটি যদি আমরা 50% বাস্তবায়ন করতে পারি, আমরা এতদিন ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেভাবে মোকাবেলা করে এসেছি এবং যেভাবে সাকসেস হয়েছি, সেটির কয়েক গুণ বৃদ্ধি পাবে। সো এটা আনডাউটলি একটা বলা যায় যে আমাদের যে দলিল, পরিকল্পনার দলিল যেটি তৈরি হয়েছে এবং বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে, সেটি করতে পারলে, আমি এই বিষয়টি বলছি বারবার যে করতে পারলে, কেন করতে পারবে, কিভাবে করতে পারবে, কি চ্যালেঞ্জ আছে, আমি সেই জায়গাটাই আসতে চাই। যদি পারে তাহলে, আমি তো বললাম, আমরা তো জলবায়ু পরিবর্তন তার আজকে না, মানে পেছনের অনেক বছর ইতিহাসেও আমরা সেটিকে মোকাবেলা করতে পেরেছি। সেই পরিবর্তনের মোকাবেলা যেভাবে করেছি তার অনেক গুণ সফলভাবে করতে পারবো। এই পরিকল্পনায় আসলে কয়েকটি চ্যালেঞ্জ আছে, সেটি যদি আমরা মোকাবেলা করতে পারি ডেফিনেটলি আমাদের সফলতা হবই। সেই চ্যালেঞ্জের একটি বড় মূল বাধা যেটি, সেটি হলো যে আমাদের অর্থায়ন বাধাটি আর কি। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য অর্থায়ন বাধা আছে, তেমনি এতদিন ধরে যে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, সেই স্তূপগুলো আমরা আসলে কতটুকু সরাতে পারবো সেটি নিয়ে একটা চ্যালেঞ্জ আছে। এর পাশাপাশি যেটি হলো যে পরিবর্তিত পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনটাকে কিভাবে আমাদেরকে আঘাত হানবে সেটি সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। সো ওই পরিকল্পনাটাই আসলে আমাদের কি করণীয় সেটি মূল বিষয়। দেখুন, ম্যাডাম কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো অনেক ধরনের জাত উদ্ভাবন করেছে। সবচেয়ে বড় দুর্বলতা জাত উদ্ভাবনে, দেখুন যে বিনা যে জাতটি উদ্ভাবন করেছে বিনা ধান 8, সেটি দেখা গেলো একটি মাত্রার সহনশীলতার জন্য তৈরি উদ্ভাবন করা হয়েছে। ওই জাতটি বের হয়ে আসতে আসতে দেখা যায় ওই অঞ্চলে ওই ওই লবণাক্ততা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি এই কথাটি এই জন্যই বলছি যে আগামী 50 বছর কিংবা 100 বছর জলবায়ু পরিবর্তনের যে ধরনটি, সেটির ফলে এবং তার সাথে মানব সৃষ্ট কারণটি আমাদেরকে কিভাবে আঘাত আনবে, সেই জায়গাটি একটি বড় চ্যালেঞ্জ। আমি এই 3টি চ্যালেঞ্জের জায়গাটাই ক্লিয়ার করে দিয়ে তারপর আমি সমাপনীটা টানবো। সেটি হলো, প্রথমত যদি আমরা বলি অর্থায়ন বাধাটি, প্রত্যেকটি দেশের মানুষের জলবায়ু পরিবর্তনের অভিযোজন দুটি কাজের জন্য যে অর্থায়নটি প্রয়োজন, সেটি এককভাবে কোনো দেশের পক্ষেই এই মুহূর্তে বহন করাটা খুবই দুঃসাধ্য। হ্যাঁ, চেষ্টা করলে পারবে, কিন্তু সেটি দুঃসাধ্য। সেই জায়গাটাই যেমন বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, বাংলাদেশেরও চ্যালেঞ্জ আছে অর্থায়নটি মোকাবেলা করার। অর্থায়ন বাধা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হব। সরকার যেভাবে এই বিষয়টিকে মোকাবেলার জন্য নিয়ে এসেছে, সেটি অবশ্যই সাধুবাদ পাবার দাবি রাখে। কিন্তু এর পাশাপাশি যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাবে, সেটি হলো যে আমাদের যে আবর্জনার স্তূপটি তৈরি হয়েছে, আবর্জনার স্তূপ কোনটি? আমাদের নদীগুলা যেভাবে দখল হয়েছে, আমরা যেভাবে নিঃশেষ করেছি, সেই নদীগুলা দখল করতে হবে পরিকল্পনায়, মানে দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে। পরিকল্পনা দলিলে এটি স্পষ্ট বলা হয়েছে। এখন নদীগুলো কারা দখল করেছে, সেই নদীগুলোকে আমরা সাবেক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারবো? এই বুড়িগঙ্গা নদীর 50 বছর আগের যে পানিটা ছিল, আর আমার মেয়ে যেটি আজকে তুলনা করলো তার বাড়ির পাশের ড্রেনের সাথে বুড়িগঙ্গা নদীকে, তো ওই অবস্থানে কি আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো? সেটিকে ফিরে নিয়ে যেতে হলে বুড়িগঙ্গার তীরে যে শিল্পগুলো গড়ে উঠেছে, সেখানে আসলে কি আমরা ওখানে আঘাত আনতে পারবো? সো এই বিষয়গুলো চলে আসবে। এর পাশাপাশি যেটি হলো যে জিওগ্রাফিক্যাল যে আমাদের এজেন্ডা গুলো আছে, সেই এজেন্ডা গুলোকে আমরা মিট আপ করতে পারবো? আমরা কি ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে নদী প্রবাহ ধরে রাখার জন্য যে ধরনের পরিকল্পনা দলিলে যে ধরনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে, সেগুলো কি আমরা পারবো? তো এই অনেকগুলো পারবোর
নিশ্চয়তা যদি বিধান করা যায়, তাহলে ডেফিনেটলি ডেল্টা প্ল্যান আমাদের একটা বড় পরিকল্পনার দলিল এবং সেটি সফল দলিল হবে বলে আমার বিশ্বাস করি। আমি ওই জায়গাটা বিশ্বাস রাখতে চাই, আমরা অবশ্যই পারবো। তৃতীয় বিষয়টি হলো যে এই দলিল এবং এই কার্যক্রম, এই এই আমাদের যে পরিকল্পনা এখন এগোচ্ছে, সেই জায়গাতে আসতে অন্যরা কি রেসপন্স করছে, এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের এখানে। বরাবরই আমাদের সবসময় থাকে যে কোঅর্ডিনেশন প্রবলেম। জলবায়ু বিষয়টা একটি মন্ত্রণালয় কিংবা একটি বিভাগ কিংবা একটি বিশ্ববিদ্যালয় কিংবা একটি সোসাইটি নির্ভর নয়, এটি সামগ্রিক বিষয়। তো সেই সামগ্রিক বিষয়টাকে আমরা কিভাবে রিসিভ করছি, আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত আসার দিক হলো সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু এটির সামগ্রিকতার একটা বিচার বিশ্লেষণ দাবি রেখেছে এবং সেটি রিসিভ হয়েছে। মাঠ পর্যায়ে ডিসিমিনেশন এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের সমন্বয়হীনতা থাকে এবং কি ধরনের সমন্বয় প্রয়োজন, সেখানে অর্থায়ন, গবেষণা, সেখানে এক্সটেনশন, উদ্ভাবন, সবকিছু বিষয়গুলো আসলে কিভাবে আসে, সেই বিষয়গুলো যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি, ডেফিনেটলি আমি বিশ্বাস রাখি এবং আশা করি ডেল্টা প্ল্যান অবশ্যই আমাদের এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের বড় সফলতার দলিল হিসেবেই আবির্ভূত হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সানোয়ার সাইদ শাহিন স্যারকে তার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আশাবাদী ডেল্টা প্ল্যানের প্রতি এবং ডেল্টা প্ল্যান সফল হোক। আমরা আসলে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আন্তরিকভাবে আজকে উপস্থিত জনাব জুবায়ের আল মাহমুদ স্যার, সুমাইয়া মামুন ম্যাম, নাজমুন নাহার সুমাইয়া ম্যাম আর জনাব সানোয়ার সাইদ শাহিন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সহযোগী আফসানা পারভিন মিমকে অনুরোধ জানাচ্ছি তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং সম্মানিত অতিথিবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সেশনে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অর্পণ এবং সঞ্চালক সবাইকে। ম্যাডাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকেও পেপারটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আয়োজকদেরকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।